আমন্ত্রণ জানাই এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ অর এক্সট্রা। আমরা জনগুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আপনাদের সামনে রোজ রাতে হাজির হই কথা বলতে এবং এই সংক্রান্ত নানামুখী বিশ্লেষণ অভিমতগুলো শুনতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আসলে গত 2 বছর ধরে আমাদের নিয়মিত বিষয়, সেটি হলো কোভিড-19। তবে আজকে একটি ইতিবাচক বিষয় যে স্কুল শিক্ষার্থী, বিশেষ করে 12 বছর থেকে 17 বছর বয়সী শিশু বলা ঠিক নয়, আমরা আসলে একটু বালক বলতে চাই, এই বালক বয়সীদের টিকা দেবার একটি আয়োজন শুরু হয়েছে দেশ জুড়ে। আজকে ঢাকার একটি স্কুলে আনুষ্ঠানিকভাবে 2 মন্ত্রী এটি উদ্বোধন করেছেন এবং পর্যায়ক্রমে এটি আসলে দেশের, ঢাকার তো বটেই, এবং দেশের বিভিন্ন স্কুলগুলোতে এই টিকা কার্যক্রম শুরু হবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একটি উদ্যোগের কথা আমরা শুনে আসছি, সেটি বাস্তবায়ন শুরু হলো। আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলবো আজকে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে অতিথি যারা থাকবেন তাদেরকে একটু আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে আজকে থাকছেন, সবাই যুক্ত হচ্ছেন অনলাইনে। আমাদের সঙ্গে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার, রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান। তিনজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা তৌফিক জোয়ারদার, আপনাকে দিয়ে এই আলোচনাটি আজকে শুরু করব। যে বিষয়টি আসলে গত প্রায় 2 বছরেরও মতো সময় ধরে আমরা আসলে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা, সম্ভাবনা, শঙ্কা, ঝুঁকি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি। টিকা নিয়েও আমাদের একসময় বড় ধরনের দুশ্চিন্তার বিষয় ছিল, কিন্তু যা হোক অনেক চড়াই উতরাই পেরিয়ে টিকার কিছুটা বিষয় তো আমাদের নিশ্চয়ই সহজ হয়েছে আগের চেয়ে, এবং আমরা প্রাপ্তবয়স্কদের জন্য যে টিকা কার্যক্রমটি নিয়ে একসময় উদ্বেগে ছিলাম, আমরা দেখছি যে এখন কিন্তু আমরা আমাদের শিশুদের জন্য ধীরে ধীরে টিকার আওতা পরিধি বড় করার একটি কার্যক্রম আসলে নিচ্ছি। তো এই বিষয়টি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা আসলে আমরা করার সুযোগ পাইনি এতদিন, তো আমরা একটু মনোযোগ দিতে চাই। আপনি কি এই বিষয়টা যদি একটা ভূমিকা শুরু করে দেন আজকে আলোচনার জন্য? অনেক ধন্যবাদ নরোজ ইমতিয়াজ আপনাকে। এটা ইতিবাচক, যত বেশি মানুষকে আমরা টিকার আওতায় আনতে পারবো এটা নিঃসন্দেহে খুব ভালো একটি বিষয়। তবে একটা জিনিস মাথায় রাখা দরকার যে শিশুদের যেহেতু ডোজের ভিন্নতা আছে, তাদের শরীরের একটা টিকাকে অ্যাবজর্ব করার এবং সেই অনুযায়ী সেটা তার শরীরে সেফ কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করার একটা প্রয়োজনীয়তা ছিল। কিন্তু অত্যন্ত সুখের বিষয় যে বিভিন্ন প্রতিষ্ঠান যে গবেষণাগুলো করেছে ইতিমধ্যে, সেই গবেষণাগুলো থেকে শিশুদের দেহে টিকা সেফ বা নিরাপদ এটা প্রমাণিত হয়েছে এবং ইফেক্টিভ এটাও প্রমাণিত হয়েছে। ফাইজারের টিকার ব্যাপারে আমি জানি যে 90-91% এটা ইফেক্টিভ বলে এটা প্রমাণিত হয়েছে। কাজেই বিশ্বের বিভিন্ন দেশে এখন কিন্তু টিকা দেওয়ার একটা, শিশুদেরকে টিকার আওতায় আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশও তাতে সামিল হয়েছে। এই জন্য বাংলাদেশকে অভিনন্দন। আরো একটা জিনিস প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে এই টিকাটি বাংলাদেশে কিন্তু হুটহাট করে দেয়া শুরু হয়ে যায়নি, বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমে আবেদন জানানো হয়েছিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের প্রেক্ষিতেই কিন্তু এটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে, শুরু করা হয়েছে। কাজেই এই বিষয়গুলো সবই অত্যন্ত ইতিবাচক। এগুলোর জন্য আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাবো। এটা অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। সেই সাথে যে বিষয়টি আমি একটু উল্লেখ করতে চাই, এটা ঠিক নেতিবাচক অর্থে নয়, কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র শিশু, আমাদের একটা জিনিস যে কারণে জুন মাসের দিকে ডব্লিউএইচও বলছিল যে শিশুদের টিকা দেয়া তাদের প্রায়োরিটি নয়, এরকম একটা বক্তব্য তারা দিয়েছিল। সেই কথাটি কিন্তু বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এখনো প্রযোজ্য। সেটি হচ্ছে যে শিশুরা কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তাদের তুলনায় অনেক কম, অর্থাৎ তাদের সিমটম অনেক কম থাকে এবং তাদের সিভিয়ারিটি কম থাকে। কাজেই এই সমস্যাগুলো যাদের বেশি থাকে, অর্থাৎ যারা একটু বয়োবৃদ্ধ, তাদের বিনিময়ে বা তাদের জায়গায় যেন শিশুদেরকে টিকাটা দেওয়া না হয়, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। কেননা একটা সংক্রমণ তাদের জীবন সংশয়ের কারণ হতে পারে, যেটা শিশুদের ক্ষেত্রে নাও হতে পারে। কাজেই কেবলমাত্র সংখ্যা বৃদ্ধির জন্য আমরা যেন শিশুদেরকে টিকা না দিই। শিশুদেরকে টিকা দেওয়া যাবে না সেটি বলছি না, কিন্তু আমরা যেন নট এট দ্য কস্ট অফ দ্য এল্ডারলি পিপল অ্যান্ড দ্য পিপল হু হ্যাভ, যাদের ইয়ে আছে আপনার ওই কোমরবিডিটি আছে, নট দ্য পিপল হু হ্যাভ
কোমরবিডিটি, এ ধরনের মানুষগুলোকে যেন আমরা অবশ্যই প্রায়োরিটাইজ করি, তাদেরকে আমরা টিকা দিয়েই তারপরে যেন আমরা শিশুদের টিকার ব্যাপারে আমরা অগ্রসর হই। এবং দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে যে টিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু টিকা নেয়ার কারণে আমরা যেন মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব রক্ষা করা, এই বিষয়গুলোকে আমরা যেন ইগনোর না করি, আমরা এগুলোকে যেন অ্যাভয়েড না করি, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সবকিছু নিয়েই কিন্তু করোনার বিরুদ্ধে আমাদের একটা সামষ্টিক এবং সামগ্রিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু টিকা দিলাম কিন্তু অন্যান্য জায়গা, অন্যান্য যেই মেজারগুলো আমার নেয়ার কথা সেগুলো আমি যথাযথভাবে পালন করলাম না, সেটা যেন না ঘটে। এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে মাথায় রেখেই টিকার বিষয়টি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তবে সামগ্রিকভাবে এটি অত্যন্ত সুন্দর একটি পদক্ষেপ, এই জন্য যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি বেশ দারুণ কয়েকটি পয়েন্ট আমাদেরকে দিলেন। আমরা বেশ কিছু বিষয় আমাদের কৌতূহল রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে আপনার কাছে আসবো। কিছু কিছু বিষয় আপনি আগেই পরিষ্কার করে দিয়েছেন, আপনার কাছে আসবো আবার কিছুক্ষণ পরে। আমরা একটু ডক্টর এস এম হাফিজুর রহমান আমাদের সঙ্গে আছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক। তো আমরা আপনার কাছে স্যার একটু জানতে চাইবো যে বিষয়টি, সেটি এই শিক্ষার্থীদের টিকার আওতায় আনার বিষয়টি আসলে আমরা শুধু যে আমাদের সক্ষমতার বিষয় ছিল তা নয়, এখানে আসলে আরো অনেক মাত্রিক বিষয় জড়িত। যে আমরা জানি যে গত দীর্ঘ সময় জুড়ে যে খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার মধ্যে শিক্ষা খাত একটি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ ছিল, শিক্ষার্থী এবং শিক্ষকরা তারা শিক্ষা থেকে বা শিক্ষা কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম থেকে তারা দূরে ছিলেন। এবং এখনো যেটি আসলে শুরু হলেও তা কিন্তু এখনো কিন্তু আসলে কিছুটা সীমিত কার্যক্রমের মধ্যেই রয়েছে। তো শিক্ষার্থীদের টিকার আওতায় আনা গেলে খুব দ্রুত আবার স্বাভাবিক কার্যক্রমে আনা যাবে, এই সম্ভাবনা বা এই আশাবাদটি আমাদের সামনে রয়েছে। এবং আজকের যে উদ্যোগটি আজকে আমরা শুরু হলো, যেটি পর্যায়ক্রমে দেখবো আমরা সারা দেশে ছড়িয়ে পড়েছে, তো এই বিষয়টি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবারও পুরনো বা আগের যে গতিতে আমরা চলছিলাম শিক্ষায়, সেখানে ফেরাতে আমাদেরকে নিশ্চয়ই কিছুটা আশাবাদী করে। আপনি স্যার কি যোগ করবেন? ওকে, ধন্যবাদ নওরোজ ইমতিয়াজ। আমিও আপনার সাথে একমত যে আসলে এখনো কিন্তু যে আমাদের স্কুলের চালু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের কিন্তু উপস্থিতি হারটা আহ, মানে আশা মানে পুরাপুরি না আর কি। এখন সেটা একটা কারণ কিন্তু আছে, কিছু সংখ্যক বাবা মা কিন্তু এখনো মনে করতেছে যে তার বাচ্চাকে আহ স্কুলে পাঠাতে একটু ভয় পাচ্ছে। তারাই একটু অবজারভেশনে আসছে, কিন্তু এটা এটা বাস্তবতা, আমাদের বিভিন্ন ইন্টারেকশন থেকে আমরা সেটা বুঝতে পারতেছিলাম। আজকের দিনে পরে হয়তো বা এই আশঙ্কাটা কিছুটা কমে যাবে। তারা হয়তো যে টিকা নেওয়ার পরে এই সংশয়টা একটু কমে যাবে যে শুধু তার বাচ্চাটা না, অন্য বাচ্চা যখন টিকা নিবে তখন তাদের মধ্যে একটা আস্থার জায়গা আসবে। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক। এটা আমি অবশ্যই বলবো যে নতুন একটা এবং বর্তমান সরকার যে বাচ্চাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করলো, শিক্ষা ক্ষেত্রে এটা একটা সুবিধাই হবে আমাদের। তবে একটা ব্যাপার যে আমাদের আমিও ঠিক নেতিবাচক না, ডক্টর তৌফিক জোয়াদের মতো আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা জানি যে দুইটা পরীক্ষা আমাদের সামনে আছে। একটা হলো আমাদের এসএসসি পরীক্ষা, একটা এইচএসসি পরীক্ষা। একটা টেনশনের জায়গা তৈরি হচ্ছে। সেটা কোথায়, যেমন আমি যখন আজকে রেজিস্ট্রেশন করতেছি, 14 তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষা। অনেক বাবা মা কিন্তু এই টেনশন আছে যে আমার রেজিস্ট্রেশনটা কখন আসবে, আমার কি পরীক্ষা মাঝখানে আসবে, আমি তাহলে কি করব। তো এই জায়গাটা সংশ্লিষ্ট যারা আছে তারা একটা টেনশন মুক্ত পরিবেশ কিভাবে তৈরি করা যায়, ওই সময়টাকে কি করা যায় এমন একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে। ইভেন কি এসএসসি পরীক্ষা 2 তারিখে, তাদেরকে কিভাবে দ্রুত একটা এসএসসি পরীক্ষা তো হাতে এখনো সময় আছে আমাদের, শুধু আমরা তাদেরকে আগে নিয়ে আসবো কিনা, আহ তাদের ব্যবস্থাটা দ্রুত করে ফেলবে কিনা। কারণ ওই আশঙ্কা থাকতেছে যে টিকা দেওয়ার পরে জ্বর আসতেছে 3 দিন, গায়ে ব্যথা হচ্ছে। এই টেনশন কিন্তু বাবা মারা এক কিছুটা হলেও সংশয়ের মধ্যে আছে। তখন আবার হয়তো ওই যে গিভ আপে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে আমি যেহেতু পরীক্ষা আমি এখন যাব না। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল অবশ্যই এটা পজিটিভ যে আমরা বাচ্চারা যখন টিকা দিবে তখন স্কুলে ফুল সুইং স্কুলটা চালু হইতে এটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে এবং আমরা আরো আশঙ্কা মুক্ত থাকতে পারবো। পাশাপাশি এই বিষয়টাকে একটু সংশ্লিষ্ট নিশ্চয়ই ভাবছেন তারা, আমি মনে করি ভাবছেন, তবে এটা আর একটু ক্লিয়ার কাট হওয়ার জন্য আমি অনুরোধ করবো।
এক্ষেত্রে যাতে আসলে শিক্ষার্থীরা সমন্বয় এবং সচেতনতামূলক যে কমিউনিকেশন, সেই বিষয়টিতে হয়তো আর একটু তাগিদ থাকা উচিত। আপনি খুব দারুণ একটি পয়েন্ট বলেছেন। আমরা আপনার কাছে আরো কয়েকটি পয়েন্ট নিয়ে ফিরবো কিছুক্ষণ পরে। ডক্টর হাফিজুর রহমান আমাদের সঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর হেলালুদ্দিন আহমেদ আছেন। আমরা একটু আপনার কাছে এবেলা একটু শুনতে চাই যে আমরা শুধু যে শিক্ষা এবং স্বাস্থ্যকে এই ব্যাপারে যে মেলাচ্ছি তা নয়, এখানে আসলে মানে আমরা যদি একটু বহুমাত্রিক বিষয়গুলো যদি চিন্তা করি, এখানে কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয় কিন্তু রয়েছে। গত 2 বছর ধরে যে একটা ভয়াবহ মানসিক ট্রমার ভেতর দিয়ে আসলে আমরা সবাই কম বেশি গেছি, বড়রা তো বটেই, এবং বড়দের দেখা দেখি ছোটদের মধ্যেও কিন্তু এটি কোনো না কোনোভাবে তো সঞ্চারিত হয়েছে, এবং বড়রা তাও কিছুটা বাইরে বের হতে পারলেও দীর্ঘ সময় ছোটদেরকে, অর্থাৎ অল্প বয়সী যারা, তাদেরকে কিন্তু বাড়ির মধ্যেই বন্দি জীবন কার্যত কাটাতে হয়েছে। তো তারা আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে শুরু করেছে, সীমিতভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, এটি একটি ভালো ব্যাপার। কিন্তু আবার একই সঙ্গে টিকা কার্যক্রম হয়তো পুরো ব্যাপারটিতে এক ধরনের ইতিবাচক একটা গতি প্রবাহ সৃষ্টি করবে, এই আশাটিতেই আমরা আছি। কিন্তু চ্যালেঞ্জও নিশ্চয়ই অনেকগুলো রয়ে গেছে। আপনার দৃষ্টিতে কি কি ধরা পড়ে? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যে টিকাটি শিশু কিশোরদের মধ্যে দেওয়ার যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে এবং টিকার ব্যবস্থাপনা করেছে এবং টিকার যোগানটিকেও মোটামুটি ভাবে এখন পর্যন্ত নিশ্চিত করেছে। আমি একটি ডাক্তার তৌফিক জোয়ারদার উনি অত্যন্ত সুন্দর করে যেই প্রসঙ্গগুলো এনেছেন, আমি তার সব প্রসঙ্গের সাথে একমত। আমি যদি একটি পরিসংখ্যান দিয়ে বলতে চাই যে বাংলাদেশে যত কোভিড রোগী সংক্রমিত হয়েছে এখন পর্যন্ত আইইডিসিআর এর আমাদের সেটির পরিসংখ্যান অনুযায়ী 1 থেকে 20 বছর বয়সীদের মধ্যে কিন্তু 10% তারা কিন্তু সংক্রমিত হয়েছে, এবং 60-এর উপরে ঊর্ধ্বে যে জনগোষ্ঠী তাদের সংখ্যা কিন্তু 10%। তার মানে আমাদের শিশু কিশোররা একদম সংক্রমিত হচ্ছেন না সেটি কিন্তু নয়, যদিও তাদের ফ্যাটালিটি বা সিভিয়ারিটি বা মৃত্যুর হার কিন্তু তুলনামূলকভাবে কম। 1 থেকে 20 বছর বয়সীদের মধ্যে আমাদের যত কোভিডের সংক্রমিত হয়ে মারা গেছেন তার মধ্যে 2.3% বয়স হচ্ছে 20-এর নিচে। সুতরাং এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে যে একদম শিশু কিশোররা যে নিরাপদ বা তাদের যে কোভিড হবে না বা হলেও যে তারা খারাপের দিকে যাবে না, সেটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে তারাও কিন্তু ঝুঁকিতে আছে। 2.3% মৃত্যু হচ্ছে 20 বছর বয়সের নিচের শিশু কিশোরদের মধ্যে আমাদের দেশে। আরেকটি বিষয় হচ্ছে টিকার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় এস এম হাফিজুর রহমান স্যার যেটি বললেন যে এসএসসি পরীক্ষা নিয়ে একটি শঙ্কা আছে। আজ কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি কিন্তু বলেছেন টিকা প্রদানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ তাদেরকে এক ধরনের মানে ওয়াকিং, মানে তারা আসলে তাদেরকে তারা যেভাবে চায় সেইভাবে তাদেরকে আগে এসএমএস পাঠানো হবে এবং তারা দিতে পারবে। আর যদি কেউ এসএমএস পেয়েও যায় এবং পরীক্ষার মধ্যে যদি তার টিকা দেওয়ার ডেট পড়েও যায়, এতেও আমরা শঙ্কার কিছু দেখি না। আমি আমার হাসপাতালে আমি কিন্তু একটি টিকা কেন্দ্র পরিচালনা করছি, খুব ছোট হলেও 7ই ফেব্রুয়ারি থেকে, এবং আমরা দেখতে পেয়েছি এবং আমরা জানি যে ডেট পাওয়ার পরে যে কোনো দিন কিন্তু সে টিকাটি দিতে পারবে। যদি পরীক্ষার ভেতরে ডেট পড়ে যায়, সে যদি মনে করে যে পরীক্ষার ভেতরে আসতে পারবে না, সে কিন্তু 3 দিন পরে আসতে পারবে। আর শেষে যে কথাটি বলবো, নরজ ইমতিয়াজ, আপনি মনস্তাত্ত্বিক যে বিষয়টি বলেছেন, আমরা কিন্তু সকল ঝুঁকিতে, সকল সময়ে, সকল আপদে আমাদের শিশুদেরকে কিন্তু নিরাপদ রাখতে চাই। একটি পরিবারে শিশুদের নিরাপত্তাটি তার অভিভাবকরা কিন্তু খুব গুরুত্বের সাথে নেন, ফলে শিশুদের নিরাপত্তা সারা বিশ্বেই কিন্তু একটি প্রায়োরিটি। এবং সেই ক্ষেত্রে শিশুদের টিকাদানের ক্ষেত্রে পরিবারের সবাই টিকা পেল, কিন্তু একটি শিশু 12-14 বছরের পেল না, তখন কিন্তু তার মনস্তাত্ত্বিক চাপ পরিবারের সকলের উপর পড়বে। ফলে শিশু কিশোরদের টিকা দেয়া এবং এস এম হাফিজুর রহমান স্যার যেটি বলেছেন, এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বের টিকা কার্যক্রম জোরদার হওয়ার সাথে সাথে কোভিডের প্রবণতা কিন্তু কমে গেছে। এটি কিন্তু অলৌকিকভাবে কমে নাই। আমরা বলবো মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি প্রয়োগের যে সক্ষমতা বেড়েছে, পাশাপাশি টিকা প্রয়োগের কারণেও কিন্তু এটি কমে গেছে। এটিও কিন্তু এক ধরনের হাইপোথিসিস বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। ফলে টিকা প্রদানটি আমাদেরকে সুনিশ্চিত করতে হবে, সেটিকে প্রায়োরিটাইজ করতে হবে, এবং আমরা পূর্বের শিক্ষা জীবনে যে ফিরে যাব, সেটাও আমি বলছি বারবার যে সেটিকে একটি সফট ল্যান্ডিং এর মধ্যে হতে হবে। টিকা তার মধ্যে একটি অন্যতম প্রক্রিয়া, যে আমার সন্তান টিকা পেয়েছে তার মানে সে এখন শিক্ষা কার্যক্রমের জন্য নিরাপদ। আর শিক্ষা কার্যক্রম আমরা এবং আগের মতো সেই পর্যায়ে যে ফিরে যাব খুব দ্রুত তা কিন্তু নয়। আমরা খুব ধীরে আস্তে আস্তে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে শিক্ষা কার্যক্রম চালাতে হয় সেই প্রক্রিয়াটি আমরা কিন্তু দ্রুত শিখে নিব। সেটি শেখার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু দেখেন এসএসসি পরীক্ষাকেও কাস্টমাইজ করা হয়েছে, ছোট করা হয়েছে, সিলেবাস কমানো হয়েছে, এবং হয়তো বা আগামী দিনে আমরা আরেকটু সময় নিলে পুরনো প্রক্রিয়ায় ফিরে যেতে পারবো। ফলে আমি মনে করি টিকা কার্যক্রম আমাদের সকল মানুষের মধ্যে, শুধু শিশু কিশোর বা শিক্ষার্থীদের মধ্যে নয়, সর্বস্তরের সকল বয়সীদের মধ্যে কিন্তু এক ধরনের ইতিবাচক
একটা নোশন তৈরি করবে এবং এই শিশু কিশোরদের টিকাদানের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের উপরে মনস্তাত্ত্বিক চাপ কিন্তু অনেকাংশেই কমে যাবে। ধন্যবাদ। খুব দারুণ বললেন। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম আসলে যে এই বিষয়টাই যে আসলে একটু আমাদের মনোযোগের বাইরে ছিল এই বিষয়গুলো, এগুলো আসলে আলোচনা একটু আমাদের আসা দরকার ছিল। আমরা আমাদের এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাচ্ছি, আর এর মধ্যে আমাদের সঙ্গে এইমাত্র যুক্ত হয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি যুক্ত হবার আগে আমরা আলোচনাটি আসলে শুরু করে দিয়েছি, এবং আজকে থেকে যে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের যে টিকার কার্যক্রমটি শুরু হয়েছে ঢাকায়, যেটি আগামী কিছুদিনের মধ্যে হয়তো সারা দেশেই বিস্তৃত হবে বলে আমরা শুনছি। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু আলাপ করতে এলাম যে আমরা গত 2 বছর ধরে যে কোভিড-19-এর নানা দিক নিয়ে যে কথা বলছি, টিকার নানা সংকট সম্ভাবনা নিয়ে যে কথা বলছি, সেখানে কিন্তু শিশুদেরকে আমরা কিন্তু প্রথম দিকে একটু বাইরেই রেখেছিলাম। এবং এখনও আলোচনার শুরুতে ডক্টর তৌফিক জোয়ারদার মনে করিয়ে দিলেন যে যাদের হয়তো স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি অনেক বেশি, অনেক উচ্চ মাত্রায়, তাদেরকেই আসলে অগ্রাধিকারে রাখাটা এখনও আমাদের কাছে বড় একটি অগ্রাধিকার রয়ে গেছে, কিন্তু শিশুদেরকেও আমাদেরকে খুব দ্রুত একটা বড় অংশে নিয়ে আসতে হবে। তো আমরা আসলে নানা দিক একটু বুঝতে চেষ্টা করছি। আপনার কাছে একটু শুনতে এলাম যে এই পুরো কার্যক্রমে আমরা আমাদের হাতে টিকার সরবরাহ যেমনটি আছে, এই ব্যবস্থাপনাগত একটি দক্ষতা আমরা আসলে গত কিছুদিন, গত কয়েক মাসে, গত 1-1.5 বছরে তো এক ধরনের একটা অবস্থানে পৌঁছেছি, কিন্তু এই অল্প বয়সী শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনার নিশ্চয়ই অন্যরকম কিছু চ্যালেঞ্জ আছে, সেটি ব্যবস্থাপনাগত হোক, কারিগরি দিক থেকে হোক, বা মনস্তাত্ত্বিক দিক, বা আরো অন্যান্য অনেক বিষয় হোক। আপনার চোখে কি কি ধরা পড়ছে? জি, ধন্যবাদ। শিশুদেরকে যে প্রথমে টিকা দেওয়া হয়নি, এটা স্বাভাবিক বৈজ্ঞানিক যে প্রক্রিয়া তারই একটা অংশ। যখন টিকা ক্লিনিক্যাল ট্রায়াল হয়, প্রথম দিকে কিন্তু একেবারেই যারা সুস্থ এবং বয়সটা তারা 18 বছরের বেশি, 60 বছরের কম, এদের মধ্যেই কিন্তু প্রথম ট্রায়ালটা হয়। এবং এর পরপরই কিন্তু যারা বেশি বয়স্ক তাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালটা বিস্তৃতি লাভ করে। সবার শেষে 18 বছরের নিচে যারা, তাদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। এবং একেবারে শেষে এখন যেটা হচ্ছে, এখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, 12 বছরের নিচে যে শিশু, তাদের মধ্যেও কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে। কাজেই এই যে সার্বজনীন নিয়ম, এখন একটা নতুন ঔষধ যখন প্রয়োগ করা হয়, তখন সবচাইতে সুস্থ সবল শুরু করে পরীক্ষা করে দেখা হয় তার যেটা নিরাপদ কিনা, তারপরে ধীরে ধীরে অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দিকে সেটা বিস্তৃত হয়। তো আমাদের দেশে আমরা যখন টিকা প্রয়োগ করা শুরু করি, তখন ইতিমধ্যেই 60 বছরের উপরে যারা আছেন তাদেরকেও টিকা দেওয়া অনুমোদিত হয়েছিল। আমরা প্রথম থেকে সেটা শুরু করতে পেরেছিলাম। তখনও কিন্তু পৃথিবীর কোথাও এই 18 বছরের নিচের শিশুদেরকে টিকা দেওয়ার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আসেনি। ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু সমস্ত টিকার ক্ষেত্রে এটি হয়নি। 2-1টি টিকার ক্ষেত্রে 12 থেকে 17 বছরের যে বয়সী শিশু বা বালক বালিকা, তাদের মধ্যে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালটা সফল হয়েছে। এবং যেই টিকাটা বাংলাদেশে আমরা দিচ্ছি, সেটি অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করার মতো। যে সমস্ত টিকা সাধারণ যে নর্মাল ফ্রিজ 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা রাখা যায়, সেই সব টিকায় ক্লিনিক্যাল ট্রায়ালটা এখনো চূড়ান্ত আসেনি। তাহলে হয়তো আমাদের পক্ষে আরো সহজ হবে যে একটি টিকার উপরে নির্ভরশীল তা আমাদের কমে যাবে, বা যেটা অতি শীতল তাপমাত্রা রাখতে হয় সেটা কমে যাবে। আমাদের সাধারণ যে তাপমাত্রার ফ্রিজ, যেটা আমাদের প্রায় বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকাতেই আছে, সব ঘরে ঘরে না হলেও, তখন কিন্তু আমরা গ্রামান্তরে শিশুদেরকে আমরা সবাইকে টিকার আওতায় আনতে পারবো। এই মুহূর্তে আমাদের যে টিকার মজুদ রয়েছে, হয়তো শুরুটা করতে পেরেছি ভালোভাবে, কিন্তু যদি আমাদের শিশুর সংখ্যা 2 কোটির মতো এই বয়সে, তাদেরকে দিতে হলে কিন্তু আমাদের যে সাধারণ শীতল তাপমাত্রায় যে সমস্ত টিকা চালু রয়েছে, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আসছে, সেটা দিয়ে যখন আমরা করতে পারবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সেটা অনুমোদন দেবে, আমরা পরিপূর্ণভাবে গ্রাম শহরের যে একটু ফারাক এখন দেখা যাচ্ছে সেটা থাকবে না, এবং সেটি করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত আমি যেটা বলবো যে সবচাইতে বয়স্ক যারা, তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যে সমস্ত ছাত্রছাত্রীরা টিকা দিচ্ছে, শুধুমাত্র 12 থেকে 17 বছরের শিশুরাই নয়, যারা 18 বছরের উপরের ছাত্র, তারাও কিন্তু টিকা নিচ্ছেন। তাদেরকে আমি বলবো যে তাদের পরিবারের সদস্য যারা টিকা এখনো নেননি, তাদের চাইতে বয়স বেশি,
তাদেরকে টিকা নিতে যেন তারা সহায়তা করে, প্রতিবেশীদেরকে সহায়তা করে। নানা কারণে তারা জড়তার মধ্যে ভুগছেন, যারা বয়স্ক মানুষ, প্রযুক্তিগত সুযোগটা নেই, আবার কোনো কোনো দুর্গম অঞ্চলে টিকা দেওয়া মুশকিল, উপজেলা সদরে এসে টিকা নেওয়াটা অনেক তাদের পক্ষে সমস্যা। এইগুলোকে ছাত্রদের সহায়তা করতে হবে। ছাত্ররা টিকা নেওয়ার পাশাপাশি বয়স্ক মানুষ যদি টিকা পায়, আমাদের এখানে করোনা সংক্রমণ এখন নিম্ন মাত্রায় আছে, তবে অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে আরেকটা ঢেউ কিন্তু হবেই আসন্ন। হয়তো সেটা নভেম্বরেও হতে পারে বা ফেব্রুয়ারি মার্চেও হতে পারে। যখনই হোক না কেন, যখন যেন টিকার আওতা যত বেশি সম্প্রসারিত করব এবং বয়স্ক জনগোষ্ঠীর ভিতরে যত বেশি টিকা সম্প্রসারিত হবে, সংক্রমণটা একেবারেই আমরা পুরোপুরি প্রতিরোধ করতে না পারলেও মৃত্যুর সংখ্যাটা কিন্তু কমে যাবে। ইউরোপে করোনা নতুন ঢেউ দেখা যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ইউরোপে, ব্রিটেনে, সেখানে অনেকেই সংক্রমিত হচ্ছে। মৃত্যুর সংখ্যাটা কিন্তু যারা টিকা নেয়নি তাদের মধ্যেই কিন্তু বেশি। টিকা নেওয়ার নিয়েছেন এমন লোকের মধ্যে মৃত্যু সংখ্যাটা খুবই বিরল। কিন্তু দেখছি আমরা রাশিয়া এবং তাদের প্রতিবেশী পূর্ব ইউরোপ, মধ্য এশিয়াতে যে সমস্ত দেশ রয়েছে, তারা কিন্তু তাদের টিকা তাদের সরবরাহ থাকার পরেও টিকা নিতে ইতস্তত বোধ করেছে নানা রকম গুজব এবং বিভ্রান্তির কারণে। কাজে যারা টিকা নেননি তাদের মধ্যে কিন্তু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। খোদ রাশিয়াতে মাত্র 1/3 মানুষ টিকা নিয়েছেন, অথচ রাশিয়া কিন্তু টিকা আবিষ্কার করেছে, কিন্তু নানা অপপ্রচার, এক কোম্পানি আর এক কোম্পানি, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে টিকা অপপ্রচার করেছে, ফলে নিজের দেশের টিকার উপরই তাদের সে আস্থা ছিল না। এই জন্য কিন্তু রাশিয়াতে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করছে, মধ্য এশিয়াতেও অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। পূর্ব ইউরোপের অবস্থা তাই, সেখানে টিকার প্রাপ্যতা আমাদের মতো অতটা সংকটে তাদের নেই। কাজে আমি অনুরোধ করব যে আমাদের এখানে প্রাপ্যতা যতটুকু আছে, যদিও যথেষ্ট নয়, কিন্তু আমাদের টিকা দেওয়ার যে সক্ষমতা আছে, আমরা এই টিকা বেশ কয়েকদিন দিতে পারবো, এবং পাইপলাইনে আরো টিকা আছে বলে আমাদের যারা সরকারের মন্ত্রী বা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা আশ্বস্ত করেছেন। আর এখন যে টিকাটা নিচ্ছে বাচ্চারা, অতি শীতল তাপমাত্রা থেকে বের করে 7 দিনের জন্য এই এয়ার কন্ডিশনের যে তাপমাত্রা বা সাধারণ ফ্রিজ তাপমাত্রা রাখা যায়, এয়ার কন্ডিশন জায়গায় টিকাটা যে সলিউশন তার মধ্যে একটা মিশ্রণ করতে হয়। এয়ার কন্ডিশনটা খুব একটা চ্যালেঞ্জ না, এটা এয়ার কন্ডিশন বাংলাদেশেই তৈরি হয়। একটা পাকা ঘরে, ঘর যদি আমরা সিকিউর করতে পারি এবং অব্যাহত বিদ্যুৎ সরবরাহ বা জেনারেটর থাকে, সেখানে আমরা যদি এই এয়ার কন্ডিশনার লাগাই তাহলে সেটা কিন্তু হয়ে যাবে। আমি মনে করি না যে এয়ার কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকার প্রাপ্তি। আর সাংগঠনিক ভাবে আমরা টিকা দান করতে সক্ষম প্রচুর কর্মী এখনো রয়ে গেছে, তাদেরকে আমরা এখানে কাজে লাগাতে পারি। প্রচুর ভলান্টিয়ার রয়ে গেছে যারা এই বিষয়ে প্রশিক্ষিত, তারাও কিন্তু এখনো আছে প্রতিটি ওয়ার্ডে, গ্রামীণ এবং শহরের ওয়ার্ডে তারা আগে থেকেই প্রস্তুত আছে এবং নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশা করি যে আমরা যদি সুশৃঙ্খল ভাবে, শিক্ষা বিভাগ অর্গানাইজ করার দায়িত্ব নিয়েছেন ছাত্রদেরকে কিভাবে টিকা নেবেন, এই কেন্দ্রের সংখ্যা কিন্তু বাড়ানো যাবে। এটা খুব একটা চ্যালেঞ্জিং নয়, এবং যত বেশি আমরা টিকার আওতায় আসতে পারবো, আমাদের মধ্যে একটা নিশ্চিন্ত ভাব থাকে। তবে একটা কথা, পরিপূর্ণভাবে নিশ্চিন্ত হওয়াটা যাবে না। টিকা নেওয়ার পরেও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলতে হবে, কারণ এই টিকাগুলো ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অতটুকুই কার্যকরী, গুরুতর অসুস্থ হওয়া থেকে প্রতিরক্ষা দিচ্ছে, কিন্তু মৃদু লক্ষণযুক্ত সংক্রমণ থেকে প্রতিরক্ষা দিতে পারছে না। একজন টিকা গ্রহণকারী ছাত্র কিংবা পূর্ণবয়স্ক মানুষ তিনি যদি সংক্রমিত হন, তিনি হয়তো খুব একটা গুরুতর অসুস্থ হবেন না, কিন্তু তার থেকে সংক্রমণটা ছড়িয়ে পড়বে। বিশেষ করে যারা টিকা নেননি এবং যাদের বয়স বেশি, তাদের মধ্যে সংক্রমণটা যদি ছড়িয়ে পড়ে তাহলে তাদের কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। কাজে টিকা নেওয়ার পরপরই কিন্তু আমাদেরকে বাইরে গেলে মাস্ক পরা, সাবান পায়ে দিয়ে নিয়মিত হাত ধোয়া, স্কুলে চলা অবশ্যই স্কুল ঘর থেকে বের হওয়ার পরে পরিপূর্ণ সময় মাস্কটা পরে রাখা, এবং অবশ্যই ভিড়টা যেন না হয়। স্কুল কলেজের দরজা জানালা খোলা রাখতে হবে যেন বাতাস চলাচলটা অবাধ থাকে, এবং যেখানে মানুষ যেতে বাধ্য হচ্ছে ভিড়ের জায়গা, সেখানে চেষ্টা করতে হবে সেখানকার যে কর্তৃপক্ষ, সেখানকার আলো বাতাস যেন চলাচল অব্যাহত থাকে, এবং অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে। আমরা দেখেছি গত বছর কিন্তু নভেম্বরের সংক্রমণটা বেড়ে গিয়েছিল, কারণ আমাদের দেশে ইউরোপ থেকে প্রবাসী বাংলাদেশিরা অনেক এসেছিলেন, কারণ ইউরোপের সংক্রমণটা অনেক বেশি ছিল। এবারও ইউরোপে এবং আমেরিকাতে সংক্রমণটা বেশি, অনেক প্রবাসী বাংলাদেশে আসছেন, সংক্রমণটা একটু বাড়তে পারে। কাজে আমাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে, অবহেলা করা যাবে না। এবার যেন আমাদের এই নভেম্বরের মতো সংক্রমণটা না হয়। নভেম্বরের সময় নো মাস্ক নো সার্ভিস, আমার সরকারের পক্ষ থেকে একটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ দিয়ে
খুবই গুরুত্ব দিয়ে এই ক্যাম্পেইনটা করা হয়েছিল। পরে সংক্রমণটা খুব বেশি বাড়তে পারেনি। সংক্রমণ পরে আমাদের আলফা ভ্যারিয়েন্টের প্রভাব বলুন বা আমাদের অসতর্ক এসব গা ছাড়া ভাব থেকে ফেব্রুয়ারি শেষ দিক থেকে সংক্রমণটা বাড়তে থাকে। কাজেই আমাদের একইভাবে এখন আমাদের সতর্ক থাকতে হবে, এবং সতর্ক যদি আমরা থাকি নিশ্চয়ই আমরা পরবর্তী যে করোনার ঢেউ, সেই করোনার ঢেউ হলেও আমরা আমাদের যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদেরকে আমরা সুরক্ষিত করতে পারবো। এটা ঠিকই স্কুলের ছাত্ররা বয়সের বিবেচনায় তাদের মধ্যে হয়তো ক্ষয়ক্ষতিটা কম, কিন্তু তারা স্কুলে আসছে, স্কুলে আসার কারণে কিন্তু সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা আছে। যদিও এখনো পর্যন্ত যারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন পূর্ণবয়স্ক ছাত্ররা, তাদের মধ্যে যে সংক্রমণের হার সেটা এর বাইরে যে জনগোষ্ঠী আছে এই বয়সী তার চাইতে খুব একটা বেশি না, কিংবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার আগে এই বয়সী জনসংখ্যার মধ্যে সংক্রমণের যে হারটা ছিল তার চাইতে কিন্তু খুব একটা বেশি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো কমই আছে, কিন্তু এটা বেড়েও যেতে পারে। আমাদের মনে রাখতে হবে নতুন যদি ভেরিয়েন্ট উদ্ভাবিত হয় সেই ভেরিয়েন্টটা যদি শিশুদেরকে আক্রমণ করবে না এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না। আমাদের বাংলাদেশে আগে গ্রামাঞ্চলের সংক্রমণ ছিল না, ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মানুষকেও আক্রান্ত করেছে, এবং আমাদের সেই পূর্ব ধারণা কারো সেটা কিন্তু আমাদেরকে আমরা ধারণা থাকতে পারিনি। কাজে শিশু কিশোররা টিকা দিচ্ছে, খুবই ভালো সংবাদ। ভবিষ্যতের কোনো ভেরিয়েন্ট শিশু কিশোরদের আক্রমণ করবার জন্য আরো সক্ষম হতে পারে, এই উদ্বেগ তো আমাদের গার্জিয়ানদের আছেই। সেই অনুযায়ী সরকার সেই ব্যবস্থা নিয়েছে। আগে আমরা দেখেছি নারীদের মধ্যে মৃত্যুর সংখ্যা কম ছিল, কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট আসার পরে ঘরে ঘরে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে যে সমস্ত নারীরা ঘরের বাইরেও বের হননি তারাও কিন্তু সংক্রমিত হয়েছেন, এবং অধিক সংখ্যক নারীরা সংক্রমিত হওয়ার কারণে তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা এবং মৃত্যুর হারটাও বেড়ে গেছে। শিশুদের বেলাও সেটি হতে পারে। কাজে আমি মনে করি যে শিশুদের টিকাদান অভিযান চলছে, খুবই ভালো খবর, এটি এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে সাথে শিশুদের পরিবারের সকল সদস্য যেন টিকা নেন সেই বিষয়ে কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে সেটিকে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। শিশুদের এই টিকা দেবার বিষয় আসলে শিশুরা তো আসলে সিদ্ধান্ত গ্রহীতা নয়। এক্ষেত্রে আসলে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে দুটো পক্ষ হয়তো ভূমিকা রাখতে পারে, এটি হলো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান আর একটি অভিভাবক। এখানে কি এই দুই পক্ষের কোনো দায় দেখেন বা কোনো তাগিদ দেয়া দরকার, কমিউনিকেশনের ক্ষেত্রে আর একটু জোরদার করা দরকার, এই বিষয়টি কি আপনি কিছু চোখে পড়ে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যে ইপিআই এর টিকাদানের কর্মসূচি তাদের কিন্তু তারা অভ্যস্ত। যখন শিশুদের টিকা দেওয়া হয় তখন অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুলের শিক্ষক সবাইকে নিয়েই কিন্তু প্রচারণাটা করা হয়, বিভিন্ন পর্যায়ের কমিটি করা হয়। আর এবার তো টিকা দেওয়ার যে সাংগঠনিক কাজটা, প্রাতিষ্ঠানিক কাজটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষকদের দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারাই সবচেয়ে ভালো জানেন যে কিভাবে ছাত্রদেরকে টিকার জন্য সংগঠিত করা দরকার, এবং তারা অভিভাবকদের সঙ্গে অবশ্যই আলোচনা করা দরকার। তারা নিশ্চয়ই আলোচনা করেছেন, সেই আলোচনার ভিত্তিতে সুবিধা অসুবিধা বিবেচনা করা, টিকার হার যেন সর্বোচ্চ থাকে, অবস্থিত যে টিকাটা সর্বোচ্চ সম্ভব থাকে, এগুলো অবশ্যই দরকার, এবং অভিভাবকরা যেন এগিয়ে আসেন। এবং আমরা শুরু হয়েছে শহরে, আমরা প্রত্যেকটি ছাত্র বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক না কেন সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে টিকা দিতে হবে। এবং যারা একই বয়সের, যারা স্কুলে যাচ্ছে না, স্কুলের থেকে অনেকে ঝরেও পড়েছে, এর বাইরেও অনেকে স্কুলে যাচ্ছে না, তারা পারিবারিক প্রয়োজনে শ্রমের কাজ করছেন, সুযোগটা নেই, তাদেরকেও যেন টিকা দেওয়া হয়। স্কুল বহির্ভূত একই বয়সের বাচ্চাদের, সেদিকেও কিন্তু আমাদেরকে সবাই মিলে উদ্যোগ নিতে হবে। তাহলে কিন্তু আমাদের টিকার ক্ষেত্রে আমাদের যে সমতা রক্ষার যে নীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার, সেই সমতা রক্ষার নীতি অর্জিত হবে। এবং এক্ষেত্রে অভিভাবক, এলাকাবাসী, নেতৃবৃন্দ, শিক্ষক এবং অন্যান্য যারা সমাজের প্রভাব বিস্তার করেন, জনপ্রতিনিধি, তারা একসাথে এই কাজটি করতে হবে, যেমনটি ইপিআই অন্যান্য টিকাদান অভিযানের সময় তারা করে থাকেন। একইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব দারুণভাবে অনেকগুলো বিষয়কে আমাদের কাছে স্পষ্ট করলেন। আপনার কাছে আবারও ফিরবো আরও বেশ কিছু বিষয়টি নিয়ে। আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনাটি এগিয়ে নেব, নিশ্চয়ই সঙ্গে থাকবেন।
নিউজপানি নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন। আমরা কথা বলছি আজ থেকে শুরু হওয়া 12 থেকে 17 বছর বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে আসার যে কার্যক্রমটি শুরু হয়েছে এই প্রসঙ্গটি সামনে রেখে আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। এ পর্যায়ে ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে আবার একটু যেতে চাই। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, একটা বিষয় হলো যে একটা দেশ বা কোনো একটি জনগোষ্ঠীর বা কোনো একটি জনপদে যখন আসলে সংক্রমণ ছড়িয়ে পড়ে, তো তখন আসলে আমরা যদি ওই জনপদ বা দেশের সংক্রমণ পরিস্থিতিকে অতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে চাই বা কমিয়ে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার নিশ্চয়ই কাজ করে। যেমন আমরা হয়তো কোন বয়স বা কোন পেশা বা কোন অংশের জনগোষ্ঠী এগুলো নির্বাচন করে যদি টিকা প্রয়োগ করা যায়, কারণ টিকার সরবরাহ বা উৎপাদনও একটা ঘাটতি বা সীমাবদ্ধ থাকে প্রথম দিকে কিছুটা। তো এরকম কিছু নিশ্চয়ই পরিকল্পনা করে 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 আসলে দ্রুত দেয়া হয় যাতে অতি অল্প সময়ের মধ্যে এই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিশ্চয়ই জনস্বাস্থ্যবিদরা এই বিষয়গুলো নিয়ে ভেবেই তারা আসলে ঠিক করছেন যে কাকে কখন দেয়া হবে এই টিকা। তো 12 থেকে 17 বছর বয়সী যে জনগোষ্ঠীকে আমরা টিকার আওতায় আনতে শুরু করলাম, আমাদের এই সংক্রমণ পরিস্থিতিকে অতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য তাদের আসলে ভূমিকাটা কোথায়, বা সামনে যদি আবার পরিস্থিতি যদি আবার খারাপের দিকে মোড় নেয়, তখন আসলে আমাদের এই স্ট্র্যাটেজিটা কি আমরা কি এভাবেই রাখবো নাকি আবার একটু অদলবদল হতে পারে? অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন, অনেকটা ব্রেইন টিজার টাইপের প্রশ্ন আর কি, যেটা আমাদের মাথা খাটিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার একটা সুযোগ সৃষ্টি করেছে। এটা এই বিরতির মাঝখানে ভেবে বের করলাম। জি সরি। জি জি জি, যেটা বলছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আপনার শুরু থেকেই কিন্তু একটা প্রায়োরিটাইজেশনের কথা বলেছে। আপনি যেটাকে বলেছেন এটাকে আমরা পাবলিক হেলথের ভাষায় বলি প্রায়োরিটাইজেশন, যে কার আগে কাকে দেব। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল এবং সেই কথাটি এখনো প্রযোজ্য, সেটা হচ্ছে যারা স্বাস্থ্য সেবা প্রদানকারী তারা সবার আগে টিকা পাবেন, এবং তারপরে পাবেন হচ্ছে যারা একটু বয়োবৃদ্ধ এবং যারা বিভিন্ন কোমরবিডিটিতে আক্রান্ত আছেন তারা, এবং এরপরে পাবেন হচ্ছে বিভিন্ন এসেনশিয়াল সার্ভিস প্রোভাইডার যারা, যেমন পুলিশ বা এই জাতীয় মানুষ যাদের সার্ভিসটা দিতেই হবে এবং যাদেরকে জনগণের সান্নিধ্যে আসতেই হবে। এরপরে ক্রমান্বয়ে অন্যান্য পেশাজীবী এবং অন্যান্য বয়স মানে এইজ গ্রুপ যারা আছে তাদেরকে আস্তে আস্তে করে দিতে হবে। কাজেই যেটা আপনার প্রশ্নের সাপেক্ষে আমি বলতে চাই যে আমাদের টিকাদান কার্যক্রম কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে এগিয়ে গিয়েছে। আমি বলবো না যে প্রায়োরিটাইজেশন অনুযায়ী একদম সবচেয়ে বেশি যাদের পাওয়া, অর্থাৎ বিশেষ করে বয়োবৃদ্ধ তারা সবাই পেয়েছেন, এটা আমার কাছে পার্সোনালি মনে হয় না। এটা কোনো উপাত্ত আমার কাছে নেই, কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে, অনেকেই কিন্তু অনেক বয়োবৃদ্ধ মানুষ এখনো টিকার আওতার বাইরে রয়ে গিয়েছেন। কাজেই তাদেরকে অবশ্যই আমার টিকার আওতায় আনতে হবে। বিশেষ করে ডক্টর মুশতাক হোসেন যেটা বলছিলেন যে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে যখন ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো তখন গ্রামের মানুষজনও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। কাজেই সেই সম্ভাবনাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমাদের গ্রামে এখনো যে বয়োবৃদ্ধ মানুষরা আছেন তারা যদি অলরেডি টিকার আওতায় এসে না থাকেন, তাদেরকে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং আমাদের নিজেদেরও প্রায়োরিটি অনুযায়ী তাদেরকে টিকার আওতায় আনতে হবে। সেই জন্য কোনো, যেটা আগেও বলেছি যে একটা গ্রুপকে বাদ দিয়ে আরেকটা গ্রুপকে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু শিশুদেরকে টিকা দেওয়া হচ্ছে এটা ভুল নয়, এটা খুবই ভালো একটা কাজ হচ্ছে, এটা করতে হবে। এটার বেশ কিছু সামাজিক প্রয়োজনীয়তা আছে, এর মনস্তাত্ত্বিক প্রয়োজনীয়তা আছে। এই বিষয়গুলো বিবেচনা করে তাদেরকে অবশ্যই টিকার আওতায় আনাটা ঠিক আছে, কিন্তু যারা বাদ পড়ে গিয়েছেন বা গিয়ে থাকতে পারেন তাদেরকে খুঁজে খুঁজে, আমাদের একটা কথা টিকার ক্ষেত্রে একসময় বলা হতো যে মপ আপ ক্যাম্পেইন, যেটা ডক্টর মুশতাক হোসেন আপনারা আরো ভালো বলতে পারবেন, বিশেষ করে আগে বোধহয় সময় যখন গুটি বসন্তের টিকার সময় মপ আপ ক্যাম্পেইন হয়েছে, পোলিওর টিকার ক্ষেত্রে মপ আপ ক্যাম্পেইন হয়েছে। অর্থাৎ যেসব জায়গা বাদ পড়ে গিয়েছে সেই সব জায়গায় নতুন করে গিয়ে সেই এলাকায় বাদ পড়ে যাওয়া জনগোষ্ঠীকে আবার টিকার আওতায় নিয়ে আসা। তো এই মপ আপ ক্যাম্পেইন জাতীয় কিছু আমাদেরকে করতে হবে। যারা বিভিন্ন পকেটে পড়ে গিয়ে বাদ পড়ে গিয়েছেন তাদেরকে আমাদের টিকার আওতায় নিয়ে আসতে হবে। আর ভবিষ্যতে কি হবে সেটার জন্য একটা কথা সবসময় বলি, যে কোনো কাজের একটা প্রপার স্ট্র্যাটেজি থাকতে হয়, আগে থেকে পরিকল্পনা করতে হয়, এবং সেই স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পরিকল্পনা প্রণয়ন করা জরুরি, এবং এটার জন্য জনস্বাস্থ্যের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে সঙ্গে নিয়েই এই পরিকল্পনাগুলো প্রণয়ন করতে হবে। আর আমাদের সীমাবদ্ধতার জায়গা কিন্তু সেখানেই যে আমাদের হেলথ সিস্টেম খুবই কিউরেটিভ ফোকাসড। এটার ফোকাসটাকে জনস্বাস্থ্য বা প্রিভেন্টিভ তথা প্রতিরোধমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থার দিকে এটার
গতিপথকে ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটা বলছি এই কারণে যে ভবিষ্যতে যদি আমাদের আবারও এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে, তখনও কিন্তু আমাদেরকে এই প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, পাবলিক হেলথ অ্যাপ্রোচ, সেগুলোর ভিত্তিতে আমাদেরকে কিন্তু পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। সেই জিনিসটা যেন আমরা ভুলে না যাই। আমরা আজকে থেকে যে ব্যাপারটি শুরু হলো যে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী বা শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসার যে ব্যাপারটি, এটি কিন্তু আসলে অভিভাবক, বিশেষ করে সচেতন অভিভাবকদের একটা বড় চাপ বা একটা চাওয়া ছিল। এবং শিক্ষার যেহেতু একটি বড় ক্ষতি হয়েছে, যেটিকে আসলে আমরা অপূরণীয় বলছি, সেই ক্ষতি পুষিয়ে তুলতে হলে তাহলে আমাদের অতি দ্রুত কিন্তু আবার শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতেই হবে। এবং সেটি যদি করতে হয় তাহলে অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক সবাইকে একটা আস্থায় আনতে হবে। এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কারণে, যেটি 12 থেকে 17, এই বাল্য টিকা কার্যক্রমটি শুরু হওয়ার কারণে হয়তো সেই আস্থা ফেরানোর কাজটি হয়তো একটু সহজ হতে পারে। কিন্তু সেটি কি আসলে জনস্বাস্থ্যের যে একটি তাত্ত্বিক দিক, সেই তাত্ত্বিক দিকের সাথে কি এটি কি একইভাবে কি এটা সমান্তরালে আছে? মানে এইটা একটু জটিল প্রশ্ন, কিন্তু আমি আপনার কাছে একটু সহজভাবে বুঝতে চাই। না না, আমি আবারও একই কথাই বলবো যে তাত্ত্বিক জনস্বাস্থ্য অ্যাজ এ ডিসিপ্লিন, এটা একটা প্র্যাগমেটিক ডিসিপ্লিন, এটা অত্যন্ত বাস্তবমুখী একটা ডিসিপ্লিন। যেই জিনিসটা, এটা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করে এটা সমাধান হবে না। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে, বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে, সমাজনীতি বুঝতে হবে, সবকিছু বুঝেই সিদ্ধান্তটি নিতে হবে। এই সবকিছু মিলেই কিন্তু সিদ্ধান্ত, এটা কেবলমাত্র তাত্ত্বিক ভাবে বললে হবে না। কাজে বাস্তবতার নিরিখে আমি বলবো যে শিশুদেরকে যে টিকার আওতায় আনা হয়েছে, আপনি নিজেও বলেছেন যে আস্থায় আনার প্রয়োজনীয়তা আছে। সবকিছু মিলিয়েই যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে এটা খুবই ভালো একটা পদক্ষেপ হয়েছে। কিন্তু আমরা যেন যেই জনগোষ্ঠী বাদ পড়ে গিয়েছে বা গিয়ে থাকতে পারে তাদেরকে কোনোভাবেই ভুলে না যাই। তাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় যেন তাদের ব্যাপারে উদার এবং একটা ইতিবাচক থাকে। তাদেরকে আমাদের টিকার আওতায় নিয়ে আসতে হবে। একদিকে মনোযোগ দিতে গিয়ে আরেক দিকে যে আরো ভালনারেবল জনগোষ্ঠী রয়ে গেছে তারা যেন বাদ পড়ে না যায়। আর হচ্ছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাই যে ইকুইটি, ভ্যাকসিন ইকুইটি। আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন ভ্যাকসিন ইকুইটি খুব গুরুত্বপূর্ণ, অভ্যন্তরীণ ভাবেও ভ্যাকসিন ইকুইটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা টিকার আওতায় আনছি, এটা যেন কেবলমাত্র কতগুলো এলিট জনগোষ্ঠী যেখানে বসবাস করে, আরবান এলিট ক্লাসের মধ্যেই যেন এই ভ্যাকসিনেশন কার্যক্রমটি সীমাবদ্ধ হয়ে না পড়ে। এটি যেন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও ভ্যাকসিনেশনের হারটি যথেষ্ট পরিমাণে বজায় রাখা যায়, ইকুইটি বা সাম্য, ন্যায্যতা বজায় রাখা যায়, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে। না, কিন্তু আমরা এখন আসলে যে টিকাটি দিচ্ছি, ফাইজারের টিকা দিচ্ছি, সেটি তো আসলে একটু প্রিজার্ভ করা বা দেওয়ার ব্যাপারে সরবরাহের ক্ষেত্রে অনেক রকম সূক্ষ্ম কিছু বিষয় দাবি করে। তো ফলে এটি কি আসলে এই ইকুইটির কথা যেটি বলছেন, যেটি আসলে আমরাও নিশ্চয়ই এটিতে তাগিদ দিতে চাই, সেটি কি আসলে সহজ হবে বলে মনে করেন বাংলাদেশের বাস্তবতায়? না, এটা মোটেও সহজ হবে না। ইনফ্যাক্ট আপনার এই প্রশ্নের বিষয়টি মাথায় রেখে আমি এই কথাটি বললাম। এটা যেন ফাইজার দেয়া যাচ্ছে কিন্তু অন্যান্য ভ্যাকসিনেরও ট্রায়াল হচ্ছে। সেই ভ্যাকসিনগুলো যখনই প্রমাণিত হবে যে শিশুদের মধ্যে এটা কার্যকর বা নিরাপদ, ইমিডিয়েটলি যেন সেগুলো আমরা মানে আমাদের শহরের, আমাদের যারা একটু ক্ষমতার কেন্দ্রে যারা বসবাস করে তাদের সন্তানরা যেসব স্কুল কলেজে পড়ছেন তারা ফাইজারের টিকা পেয়ে গিয়েছেন বলে পরে গ্রামের শিশু যারা আছে বা একটু পশ্চাৎপদ জনগোষ্ঠীতে যে শিশুরা আছেন তাদের কথা যেন আমরা ভুলে না যাই, তাদের প্রায়োরিটিটা যেন আমরা ভুলে না যাই। একটা জনগোষ্ঠী পেয়ে গেল, আরেকটা জনগোষ্ঠী পাবে না, এটা যেন না হয়। এই কারণেই মূলত আমি এই প্রশ্নটি তুলেছি এবং আপনি আরো স্পেসিফাই করে দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আপনি খুব দারুণ বললেন। আমরা আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের কথাগুলো শুনতে চাই। কে আছেন আমাদের সঙ্গে, একটু কথা বলবেন? জি দর্শক, আপনি কে কথা বলুন, আমরা শুনছি। দর্শক, আমরা হয়তো লাইনটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম ঠিক এই প্রসঙ্গেই ডাক্তার হেলাল উদ্দিন আহমেদও নিশ্চয়ই অনেকগুলো বিষয় যোগ করতে চাইবেন। আমরা নিশ্চয়ই চাই যে এই যে আস্থা ফেরানোর কথাটি আসলে ঘুরে ফিরে তো একটু আসছেই, একই সঙ্গে অভিভাবকদের একটি বড় আস্থার জায়গা। কারণ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছিলাম যে অনেক অভিভাবকই শিশুদেরকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো ঝুঁকি নিতে চান না। নিজে ঝুঁকি নেবেন কিন্তু শিশুদেরকে নিরাপদে রাখতে হবে, এই কথাটি কিন্তু ঘুরে ফিরে কিন্তু গত 2 বছরে আমরা বহুবার নানাভাবে কিন্তু প্রকাশিত হতে দেখেছি। তো
ফলে এই টিকার বিষয়টি হয়তো সব মহলে সব পক্ষকে একটি আস্থার মধ্যে আনতে হয়তো নিশ্চয়ই সহায়ক হবে। কিন্তু এটি সফলভাবে যদি আমরা করতে চাই যে এই বয়সী শিক্ষার্থীদের টিকা সফলভাবে দেয়া এবং সবাইকে দেয়া, কেউ যেন বাদ না পড়ে, এবং যেমনটি কিছুক্ষণ আগে ডক্টর তৌফিক জোয়ারদার বলছিলেন যে ইকুইটির বিষয়টি, তো এটি তো আসলে আমাদের কিছু কারিগরি বিষয় রয়ে গেছে, কিন্তু ওভারঅল টিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে সব পক্ষকে সমন্বয় করে যদি আমরা করতে চাই, তাহলে শিশুদের এই শিক্ষার ক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবক দুপক্ষকেই এক ধরনের দায়িত্ব হয়তো নিতে হবে। আপনি কি এই বিষয়টিকে আর একটু বিশ্লেষণ বা যদি কোনো পর্যবেক্ষণ থাকে আপনার? ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলতে পারি, আমি মানসিক রোগ বিশেষজ্ঞ হলেও আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটা কিন্তু টিকাদান কেন্দ্র, একটি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা দক্ষিণের একটি টিকাদান কেন্দ্র, এবং আমি সেই টিকাদান কেন্দ্রের ফোকাল পার্সন হিসেবে কাজ করছি গত ফেব্রুয়ারি মাস থেকে। ফলে আমি টিকার বিষয়গুলোর সাথে এবং টিকার প্রতিটি সভায় আমি খুব যোগদান করি এবং জানি, এবং আমি সেখান থেকে দেখতে পাচ্ছি যারা তৌফিক জোয়ারদার যে কথাটি বললেন যে আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে, প্রথম দিকে কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের ভিতরে টিকা নিয়ে একটা ভীতি, গুজব ও শঙ্কা ছিল। যখন দেখলেন যে চিকিৎসকরা টিকা নিচ্ছে, স্বাস্থ্যকর্মীরা টিকা নিচ্ছে, তাদের দিয়ে কিন্তু শুরু হলো, এবং যখন দেখা গেল সরকারের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিচ্ছেন, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আস্থাটি ফিরে আসলো। এবং এখন কিন্তু কারো টিকা কার্যক্রম কিন্তু বন্ধ নাই, আমাদের প্রায়োরিটি হিসাব করেই কিন্তু টিকা কার্যক্রমটি চালু হচ্ছে। প্রথমে 40 ঊর্ধ্ব জনগণ, তারপরে 25 ঊর্ধ্ব জনগণ, স্বাস্থ্যকর্মী, এসেনশিয়াল সার্ভিসে যারা আছেন তাদের, এইভাবে ধাপে ধাপে কিন্তু এখন শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং এটিও কিন্তু আমি মনে করি ডাক্তার তৌফিক জোয়ারদার যেটি বলেন আস্থা ফিরিয়ে আনার একটি অন্যতম উপায়, অন্যতম পন্থা হতে পারে বাংলাদেশের কনটেক্সট বিবেচনা করে, যে যখন একজন পূর্ণবয়স্ক মানুষ তিনি টিকা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও টিকা নিচ্ছেন না, তিনি টিকা রেজিস্ট্রেশন করছেন না, তিনি যখন দেখবেন তার কাছের প্রতিবেশী, তার সন্তান, তার পরিবারের মানুষ এই 12 থেকে 17 বছরের শিশু কিশোররা টিকা নিচ্ছে, তখন কিন্তু তিনি টিকা নিতে উদ্বুদ্ধ হবেন এবং তার ভিতরে কিন্তু আস্থার জায়গাটি ফিরে আসবে। বলে এটিও কিন্তু আমি মনে করি জনস্বাস্থ্যের জায়গা থেকে শিশু কিশোরদের টিকা দেয়াটি আমাদের প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক ব্যক্তিদের টিকা দানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা হিসেবে কাজ করবে এবং একটি প্রভাবকের ভূমিকা হিসেবে কাজ করবে, যে শিশু কিশোররা নিচ্ছে সুতরাং আমার আর টিকা নিতে ভয় নেই, আমি টিকা নিব। আমাদের টিকাদান কেন্দ্র কিন্তু এমন নয় যে টিকা দেওয়ার সুযোগকে বঞ্চিত করা হয়েছে অন্যান্যদের শিশুদের টিকা দিতে যেয়ে, কারোর টিকাদান কেন্দ্রকে কিন্তু বঞ্চিত করা হয়নি। আর আমি গুরুত্ব দিব গত কয়েকদিনের যে কয়েকটি সভা এবং কয়েকটি বিষয় আমি সংযুক্ত ছিলাম এই টিকা কার্যক্রমের সাথে, আমি গুরুত্ব দিব পরিবারের অভিভাবকদের চাইতেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। আমরা অনেক সময় দেখতে পেয়েছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আরেকটু সক্রিয় হয়, তারা যদি একটু প্রোঅ্যাক্টিভ হয়, এবং 19 অক্টোবরের ভিতর সকল শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু তার শিক্ষার্থীদের বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কিন্তু আমাদের টিকা কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর একটি নির্দেশনা ছিল, মাওসির নির্দেশনা। কিন্তু আমরা দেখতে পেয়েছি সকল শিক্ষা প্রতিষ্ঠান তো নয়, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু এখনো পাঠাচ্ছে বা পাঠাতে একটু ডিলে করছে। আমরা বলবো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যাপারে আরো সক্রিয় হতে হবে, শিক্ষকদেরকে উদ্বুদ্ধকরণ করতে হবে, এবং স্কুলের ভেতরে টিকাপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে আরো বেশি প্রণোদনা করতে পারি, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্রের টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমি বলবো অভিভাবকদের চাইতেও শিক্ষকদের ভূমিকা কিন্তু এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এডুকেশনাল ইনস্টিটিউট সেন্টার এই টিকা ক্যাম্পেইনটা কিন্তু করছি, তাদের দিয়েই টিকাটা চালু করছি, তাদের মাধ্যমেই এই জন্ম নিবন্ধন গুলো আনছি, তাদের দিয়েই টিকা কার্যক্রমটি চালাচ্ছি। অভিভাবকরা কিন্তু চাচ্ছেন, বিশেষ করে যারা শহর অঞ্চলের অভিভাবক, তারা চাচ্ছেন আমার সন্তান টিকা নেয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা ছাড়া, এবং আমরা বলবো এটির কিন্তু যেই একটি কারিগরি পদ্ধতিতে এটিকে করা হচ্ছে তা অত্যন্ত সুরক্ষিত এবং অত্যন্ত একটি আমরা বলবো যে খুবই সুসংহত, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জন্ম নিবন্ধন যেই ফরম্যাটে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে চলে আসবে, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবেই বা অতি দ্রুত কিন্তু সেটি হোয়াইট লিস্টে চলে যাচ্ছে, ফলে শিক্ষার্থী দ্রুতই কিন্তু নিবন্ধন করতে পারছেন। বাধা হচ্ছে, ব্যারিয়ার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সেই জন্ম নিবন্ধনের তালিকা বা সেই বিষয়গুলো চলে আসার ক্ষেত্রে। এটিকে যত ত্বরান্বিত করা যাবে তত কিন্তু আমাদের টিকা কার্যক্রম, এই বাল্য টিকা কার্যক্রমটি জোরদার হবে, এবং এই বাল্য টিকা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের প্রাপ্ত বয়স্ক মানুষ, যাদের নিয়ে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে আমরা সবাই খুব বেশি সচেতন যে তাদের টিকা কার্যক্রমটি কিভাবে, তারাও কিন্তু টিকা নিতে আরো আস্থা ফিরে পাবেন এবং তারাও টিকাটি নেবেন। ফলে বাল্য টিকা কার্যক্রম সকলের টিকা কার্যক্রমকে আরো
ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। এটা আপনি একটা খুব দারুণ পর্যবেক্ষণ দিলেন। আসলে আমরা এই সামাজিক প্রভাব তৈরি হবে একটি ব্যাপকভাবে, বিস্তৃতভাবে, আমরা আসলে এই প্রত্যাশাটিও আসলে আমাদের ছিল, যেটি হয়তো বাস্তবায়িত হতে দেখলে আমাদের হয়তো হয়তো ভালোও লাগবে বা আমরা একটা উপকার পাবো হয়তো বা। আমাদের এই পর্যায়ে আলোচনার আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে আমরা আলোচনাটা এগিয়ে নেব, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। বাল্যটিকা আজকে আলোচনার বিষয় ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা কথা বলছি চারজন অতিথির সঙ্গে। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার যে কার্যক্রমটি শুরু হয়েছে, সেই বিষয়টি নিয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ডক্টর SM হাফিজুর রহমান। আপনার কাছে এই পর্যায়ে আসলে একটু শুনতে এলাম। আমরা যে বিষয়টি আসলে আলোচনা করছিলাম যে আমরা দীর্ঘ বিরতির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সীমিত কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ধাপে ধাপে এটি আবারও আগের পর্যায়ে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে এমনটি পরিকল্পনা রয়েছে। কিন্তু যেহেতু আসলে টিকার ব্যাপারটিও আমরা দেখলাম যে শুরু হয়ে গেল 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য, এবং ধাপে ধাপে এই সীমিত যে পরিস্থিতি, সেই সীমিত পরিস্থিতির আওতাও নিশ্চয়ই আস্তে আস্তে কমে আসবে, আরও বিস্তৃত হবে। তো প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা বা এছাড়া যে কারিগরি বা অন্যান্য আনুষ্ঠানিক উপানুষ্ঠানিক যে শিক্ষার বিভিন্ন যে ক্ষেত্র, তো সবগুলো শিক্ষার এই ক্ষেত্রে আমরা ধাপে ধাপে যদি আবারও সেই পূর্ণাঙ্গ চেহারায় যদি ফিরতে চাই, এবং এর সঙ্গে মধ্যবর্তী সময়ে আমাদের নতুন সংযোজন হচ্ছে যে আমরা টিকাটাও শুরু করে দিতে পারলাম, আমাদের রোডম্যাপটা কি হওয়া উচিত বা কি হতে পারে? প্রথমত আমরা সবাই চাবো যে স্কুলগুলো আগের জায়গায় চলে আসুক, এটা প্রথম চাওয়া। এবং সেই চাওয়াটা আমাদের সরকার, অভিভাবক, শিক্ষার্থী সবাই চাচ্ছে। কিন্তু অনেকগুলো ব্যারিয়ার এর মধ্যে আছে। এই ব্যারিয়ার গুলো এখনো সংক্রমণের ব্যাপারটা আছে। তারপর কিছু আবার যে গভর্নমেন্ট যে বলে দিচ্ছে একদিন 2 দিন, সেটা নিশ্চয়ই কিছু যৌক্তিকতা আছে। এখন এই রোড ম্যাপে চিন্তা করতে গেলে যে আমরা তো একটা জিনিস বুঝতে পারতেছি যে এখন যেহেতু অলরেডি কিছু ঘোষণা চলে আসছে, যেমন আমাদের 24 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তা সেক্ষেত্রে মনে হচ্ছে যে এখন কিন্তু আর গভর্নমেন্ট এই বছর আর ওই ফুল সুইং এ ক্লাস দিয়ে যেতে যাচ্ছে না। আগামী বছর হয়তো তারা জানুয়ারি থেকে একটা নতুন ভাবে যেতে চাচ্ছে, এটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর যে আগামী বছরে। শুধু এর মধ্যে যদি আমরা টিকাদানের যে ব্যাপারটা, এটা যদি একটা ভালো অবস্থা চলে আসে, তখনই যে আস্থার জায়গাটা আরো আরো জোরদার হবে, যে আরো বেশি আমরা আস্থা থাকবে যে যে ইস্যুগুলো। কিন্তু একটু আগে যে ডক্টর হেলালুদ্দিন যে ইস্যুটা নিয়ে আসলো, যে আমাদের স্কুল থেকে খুব একটা আশাব্যঞ্জক সাড়া আমরা পাচ্ছি না, এটা হয়তো একটু দেখা দরকার কি কারণে পাচ্ছে না। কারণ সেটাও কি স্কুলকে, আমরা জানি বিভিন্ন রাষ্ট্রীয় কাজে, এই কাজে সবসময় স্কুলকে ইনভলভ করা হয়, নির্বাচন বা এটা অবশ্যই একটা জরুরি কাজ। কারণ আমার বাচ্চাকে ঘরে বসে রাখার চেয়ে স্কুলে আনাটা জরুরি, এবং তার জন্য টিকা একটা বড় প্রভাব হিসেবে কাজ করবে। এই মুহূর্তে স্কুলের কার্যক্রমটা আগে করব নাকি টিকার কার্যক্রমটা আগে করব? জনস্বাস্থ্য বিষয়টা নিশ্চয়ই টিকাকে প্রাধান্য দিবে, বাবা মারা চাবে। সুতরাং এই ক্ষেত্রে স্কুলের আবার এসএসসি পরীক্ষা আছে সামনে, সব মিলে একটু চিন্তা করা আর একটু বোঝা যে আসলে আমার টিকাটা যদি একটা প্রতিবন্ধক হয়, টিকা না দিলে সংশয় থাকতেছে, সেই ক্ষেত্রে টিকাটাকে আগে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাকে হয়তো স্কুলে যে অন্যান্য মানে যেমন অ্যাসাইনমেন্টের কার্যক্রম বা এগুলাকে কি করা যায়, এটা নিয়ে একটু শিক্ষা মন্ত্রণালয় আবার একটু ভাবতে পারে, এটা আমার কাছে মনে হয়। কারণ স্কুলগুলোতে কিন্তু আমাদের জনবলের পরিমাণটা এত বেশি না যে তারা এত দ্রুত এই জিনিসগুলোকে সাপোর্ট দিতে হবে। তাদেরকে তৈরি করা, কেন্দ্র রেডি করা, তারপরে সবগুলো কাজে একসঙ্গে ইনভলভ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই সব সমন্বয় গুলাও মন্ত্রণালয় গুলো একটু খেয়াল করে একটু প্রপার নির্দেশনা দিবে, এটাই আমরা আশা করি। আর
আরেকটি বিষয় যেটি আসলে আমরা শুরু থেকে খুব জোর দিচ্ছিলাম যে প্রপার যোগাযোগ বা কমিউনিকেশনের যে জায়গাটা, সেটা আসলে অনেক জায়গাতে হয়তো ঘাটতি থেকে যাচ্ছে। তো আমরা প্রাপ্তবয়স্ক মানুষদের উদ্দেশ্যেই যখন কোনো একটা কমিউনিকেশন হচ্ছে, সেখানেও আমাদের আরও কি কি করা ছিল, এরকম অনেক শূন্যতা আমাদের চোখে পড়ছে। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে কমিউনিকেশনটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। নিশ্চয়ই আমরা কিছু অনলাইনে দেখছিলাম যে আজকে ঢাকার একটি স্কুলে যখন এই কার্যক্রমটি উদ্বোধন হলো, সেখানে একদম বাস্তবিক বা প্রায়োগিক কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে। যেমন একটি বিষয় ছিল যে টিকা নেবার পরে প্রাপ্তবয়স্ক সবাইকে পরামর্শ দেওয়া হয় কিছুক্ষণ বিশ্রাম নিতে, যাতে পর্যবেক্ষণে তাকে রাখা যায় কোনো সাইড এফেক্ট হলো কিনা বা অন্য কোনো সমস্যা হলো কিনা। আবার টিকা নিতে যাওয়ার সময় সবাইকে একটু ঢিলে ঢালা পোশাক পরে যেতে বলা হয়, কিন্তু স্কুল ড্রেস তো আসলে ঠিক একটি নির্দিষ্ট মাপে তৈরি করা, সেটির জন্য অনেক ক্ষেত্রে টিকার ক্ষেত্রে হয়তো দেরি হচ্ছে। ফলে এরকম হয়তো ছোট ছোট যেটি হয়তো কিছুটা উপেক্ষা করাও যায়, কিন্তু প্রায়োগিক কিছু সমস্যা হয়তো আসতে পারে। এই সমস্যাগুলো যেগুলো হয়তো প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়তো না, কেবলমাত্র শিক্ষার্থীদের ক্ষেত্রেই হয়তো আসতে পারে, এগুলোর কি কোনো সমাধানের বিষয় কি আমাদের এখনই ভাবা উচিত, নাকি বেশি আগে হয়ে যাচ্ছে? না, ঠিক আগে হচ্ছে না। তবে আমি এই ফাঁকে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আমাদের গত এই মার্চ থেকে আমরা কিন্তু শিক্ষক শিক্ষার্থী বা অভিভাবক এদেরকে নিয়ে অনেক বেশি কথা বলতেছি, কিন্তু আমরা একটা গ্রুপ কিন্তু আমাদের সবসময় আলাদা থাকতে, সেটা স্কুল ম্যানেজিং কমিটি। আমরা কিন্তু এই গত তাদের কিন্তু অনেক রকম ইনভলভমেন্ট আমরা আগে পজিটিভ আর নেগেটিভ দুইভাবে আমরা দেখছি, কিন্তু এই করোনাকালীন আহ, মানে মিডিয়াতে বা আমরা সামনে কিন্তু ওনাদের রোলটাকে দেখতে পাই না। আমরা আশা করবো এই জায়গাটাতে যখন শিক্ষার্থী অভিভাবকের মানে একটা ইয়ে থাকবে, মানে সংশয় থাকবে যে টিকা নিবে কি নিবে না, বা শিক্ষকদের সহায়তা করা, কারণ আমরা জানি শিক্ষকদের অনেকগুলো কাজ ইনভলভ করতে হয়। সুতরাং এই জায়গাটা কিন্তু তাদের একটা ভালো জায়গা যে একটু কাজে ইনভলভ হওয়া। তা আমার মনে করি সংশ্লিষ্ট যারা আছে নিজে আগে আসবে এবং এই ম্যানেজিং কমিটি অ্যাক্টিভ হবে, এটা আমার একটা প্রত্যাশা। এখন যে জায়গাটা বলতেছিলেন যে আমাদের এই আহ, সবাইকে একটা জায়গায় নিয়ে আসা, তা আমার কাছে মনে হয় যে এই কমিউনিকেশন জায়গাটা কি, যে আমাদের এই 12 থেকে 17 বছরের বাচ্চাদের কিন্তু মোবাইলটা তাদের হাতে চলে আসছে, মানে স্কুলে ক্লাস করা বা এটা করা, এবং তারা কিন্তু ওই যোগাযোগ ব্যাপারটা অনেকটা আমাদের মতো ওই যে মিডিয়া টেলিভিশন বা ওইটার উপর নির্ভর করে, তারা নির্ভরটা করতেছে অনেকটা ফেসবুকের উপরে, যোগাযোগ সোশ্যাল মিডিয়াতে। তারা কিন্তু অনেক, আমার কাছে আমার ব্যক্তিগত ধারণা, আমার অভিজ্ঞতা থেকে, তারা কিন্তু অনেকটা বেশি ওয়াকিবহল যে কোথায় কি হচ্ছে, স্কুলে কি হচ্ছে না হচ্ছে। এখন এই নিয়ম নীতি ব্যাপারগুলো অবশ্যই একটু আমাদের মাথায় রাখতে হবে, যে আপনি যে পোশাকের কথা বললেন, কারণ আমরা কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে বুঝতে পারছি যে আমার বাচ্চার স্কুল ড্রেসটা লাগবে। এমনও ঘটনা আমরা শুনছি যে স্কুল যখন খুললো 1 মাস লেগে গেছে স্কুলের ড্রেস তৈরি করতে, কারণ ওই দর্জি যারা, তারাও কিন্তু অনেক রকম মানে অর্ডার পেয়ে যাচ্ছে একসঙ্গে, কারণ বাচ্চা বড় হয়ে গেছে, ড্রেস লাগতেছে না, এই প্রবলেম গুলো হচ্ছে। সে সুতরাং আমার কাছে মনে হয় না যে এটা আপনি যেটা বললেন যে প্রিপারেশনের ব্যাপার, যে আজকে যে বিষয়গুলো উঠে আসলো, এটা মনে হয় খুব দ্রুতই বিভিন্ন জায়গায় ছড়াই যাবে, এবং সবাই বোধহয় একটু আর একটু দায়িত্বশীল হবে এবং একটু ফ্লেক্সিবল হবে। আমি ফ্লেক্সিবল কথা বললাম যে যে যেহেতু সিনিয়ররা একটু রেস্ট নেওয়া বা ওই কাপড়, যেটা কাপড় মানে প্রথম দিকে হয়তো কিছুটা বিশৃঙ্খলা বা একটু ভুল বোঝাবুঝি, ভ্রান্তি, সন্দেহ, সংশয় থাকবে, পরে ধীরে ধীরে হয়তো এগুলো আসলে ঠিক হয়ে যাবে। জি জি জি, খুব চমৎকার। ফ্লেক্সিবল হওয়া আর কি। যদি টিকা দেওয়ার জন্য তাকে একটা গেঞ্জে পরে যেতে হয়, যাতে সে যদি কঠোর না হয়, না কেন স্কুল ড্রেস পরে আসলো না, এই দিকগুলো যাতে খেয়াল থাকে আর কি, সেটা একটু খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলো বিষয় বললেন। আমরা আবার একটু ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছে একটু শুনতে আসতে চাই, যে একটা হচ্ছে যে আমাদের তো অনেকগুলো চ্যালেঞ্জ তো আসলে আছেই, আমাদের বড়দের টিকার ক্ষেত্রে কিছু হয়তো অনেক রকম চ্যালেঞ্জ ছিল। তো সেক্ষেত্রে আমাদের সেই অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে, যে অভিজ্ঞতাগুলো হয়তো আমরা এই নির্দিষ্ট বয়সী শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়তো সেই অভিজ্ঞতাগুলো আমরা আসলে কাজে লাগাতে পারবো। কিন্তু এর মাঝখানে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসলে মানে কি মনে হয়, যে বিষয়টি আসলে আমাদের হয়তো কোনো কারণে আমাদের মনোযোগের বাইরেই রয়ে যাচ্ছে, এটাকে একটু অ্যাড্রেস করা দরকার, এরকম কোনো বিষয় কি আপনার চোখে পড়ে কিনা? না, সেটা খুব একটা না। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় সেটা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, যে টিকার প্রাপ্যতা। আমরা একটি বিশেষ টিকা যেটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য WHO অনুমোদন করেছে, সেই টিকা আমরা পাচ্ছি এখন,
কিন্তু সারা বাংলাদেশে এই বয়সের শিশুদেরকে টিকা দিতে গেলে যারা স্কুলে পড়ছেন অথবা স্কুলের বাইরে আছেন সেই টিকা কিন্তু এখন হাতে নেই। কাজেই সেই বিষয়টি হয়তো আমাদের বা একেবারে পরিপূর্ণ আওতার ভিতরে আছে বলা যাবে না। দ্বিতীয় যেটা হচ্ছে এটার সাংগঠনিক দিকটা, যে স্কুলের শিক্ষকরা বহুদিন পরে স্কুল খুলেছে, এখন অন্যান্য অনেক কাজ, টিকার কাজটা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তাদের কিছু লজিস্টিক্যাল বা সহায়তা দরকার হবে। যে যারা নিবন্ধন, স্কুলের নিবন্ধনটা তো কম্পিউটারে টাইপ করে তুলতে হবে, এবং কম্পিউটারে টাইপ তুলে তাদেরকে যে সব কাজগুলো করা, এগুলোর জন্য জনবলের ঘাটতি যদি থেকে থাকে, এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা করা দরকার, অথবা স্থানীয় যে ভলান্টিয়ার অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে কাজে লাগানো যেতে পারে। যারা বয়স্কদের টিকার নিবন্ধনের কাজগুলো নথিবদ্ধ করছেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, সেই অভিজ্ঞতা নিয়ে সেখান থেকেও কিছু কিছু লোক স্কুলগুলোতে দেওয়া যেতে পারে, যারা এই ছাত্রদের নিবন্ধন গুলোকে কম্পিউটারে ডেটা এন্ট্রি করে সেগুলো পাঠানো। এটা কিন্তু প্রথম ধাক্কা এটাই। এটা যদি এটা কাটিয়ে তোলা যায়, তারপরে এই নিবন্ধন করা, টিকা দেওয়া সেটা হয়তো সহজ হয়ে যাবে। কাজে এই প্রথম এই যে এই সপ্তাহ বা এই মাসটা আমাদের এই যে তথ্য সহায়তা, তথ্য প্রযুক্তির কাজটা কিন্তু স্কুলের শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই ধাক্কাটা সামলাচ্ছেন। আবার সামনে পরীক্ষা, এই পরীক্ষার এটা আমাদের ডক্টর হাফিজ বলছিলেন যে পরীক্ষাও কিন্তু একটা বিষয়। যে সমস্ত স্কুলগুলো বিশেষ করে তারা মানে তাদের মেধা তালিকায় ভালো অবস্থান, তারা সেই অবস্থানটা ধরে রাখতে চাইবে, পরীক্ষার নিয়ম কানুন যাই হোক না কেন, সেখানে ছাত্রদের পড়ানো, শিক্ষকদের সেখানে কাজে লাগানো, যারা অনলাইনে আছেন অনলাইনে অনেক কাজ। কাজে এই টিকার কাজটাই সর্বাধিক গুরুত্ব যদি দিতে হয়, এবং পরীক্ষার বিষয়ে যদি আরো কোনো ছাড় দিতে হয়, এটা কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কোনো স্কুল একাই সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ বিশেষ করে যারা স্কুলের প্রতিযোগিতায় আছে যে আমাদের স্কুলটা ভালো সেটা। আর এরপরে চ্যালেঞ্জটা হবে যখন গ্রামাঞ্চলে টিকা যাবে, সেখানে গ্রামাঞ্চলে আমাদের এখন থেকেই গ্রামাঞ্চলে যে টিকাদান কেন্দ্র কোথায় হবে, সেখানে এয়ার কন্ডিশন এখন থেকে লাগানো দরকার। সব স্কুলে কিন্তু এয়ার কন্ডিশন নেই, ঢাকা শহরেরই সব স্কুলে মানে এয়ার কন্ডিশনটা নেই। এটা কিন্তু বাংলাদেশে কিন্তু বড় একটা সমস্যা না, আমাদের দেশে এয়ার কন্ডিশন সহজলভ্য, আমাদের পাকা ঘরও রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে টিকাদান কেন্দ্রগুলো এখনই প্রস্তুত করা উচিত। যদি পাকা ঘর না থাকে, পাকা ঘর তৈরি করা, এয়ার কন্ডিশন কেনা, এবং বিদ্যুৎ, যদি অবিরাম বিদ্যুৎ সরবরাহ না থাকে, সেক্ষেত্রে জেনারেটর লাগবে, জ্বালানি লাগবে। এই খরচটা কে দেবে? এটা কমিউনিটি সাপোর্ট থেকে হতে পারে, আবার সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ হতে পারে। তবে সরকারের বরাদ্দটাই সবচেয়ে বেশি ভূমিকা রাখা উচিত। তবে এলাকা ভিত্তিক যদি কমিউনিটিকে সহায়তা করতে এগিয়ে আসে, সেই সহায়তাটা নেওয়া উচিত। এটা এটা কিন্তু আমাদের একটা নতুন চ্যালেঞ্জ। যেহেতু আমরা যে টিকাটা দিচ্ছি বাচ্চাদের, সেগুলো অতি শীতল তাপমাত্রা থেকে বের করে এয়ার কন্ডিশন ঘরে রাখা কিছুটা সময় পাওয়া যায়, যেদিন টিকা দেওয়া হবে সেখানে সম্ভব। আর যদি ইতিমধ্যেই আমরা যে সাধারণভাবে টিকা দিয়ে থাকি নর্মাল যে ফ্রিজ, স্বাভাবিক ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই টিকা যদি বাচ্চাদের টিকা দেওয়ার মতো তারা তাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা সফল হয়, তাহলে হয়তো এই বিষয়টা একটু সহজ হবে। তবে এই যেহেতু শিশুদের জন্ম নিবন্ধন অনুযায়ী নিবন্ধন করতে হচ্ছে টিকার জন্য, এই বিষয়টি আমাদের এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমাদের স্কুলগুলোকে সহায়তা করার কথা ভাবতে হবে। না, আপনি যে ব্যাপারটি বলছিলেন যে আরো অনেকগুলো টিকার যেহেতু ট্রায়াল চলছে, তো সেগুলো যদি আমাদের সামনে চলে আসে, তাহলে হয়তো এই শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার হাত থেকে হয়তো আমরা রক্ষা পাবো। কিন্তু যদি আমাদেরকে বর্তমান ব্যবস্থাতেই যদি থাকতে হয় যে ফাইজারের টিকা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আমরা এই ব্যবস্থাকে হাতে রেখে যদি পরিকল্পনা করতে চাই যে গ্রামাঞ্চলে আমরা বৃহত্তর পর্যায়ে বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে টিকা দিতে চাই, সেক্ষেত্রে তো আসলে কি এটা একটা চ্যালেঞ্জ কিনা? আপনি যেমন বলছিলেন যে টিকা কেন্দ্রগুলোকে প্রস্তুত করা, সেই বাস্তবতা কি আসলে আছে কিনা যে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা? আবার প্রাপ্তবয়স্ক মানুষকে যেরকম বলা যায় যে আপনি অমুক দিন অমুক স্থানে আসবেন টিকা নেবার জন্য, কিন্তু এই শিক্ষার্থীদেরকে কি আসলে অনেক অভিভাবক একা একা ছাড়তে রাজি হবেন কিনা, সেটাও তো একটা বাস্তবতা। ফলে এই ব্যবস্থাপনার জায়গাতে হয়তো আমাদেরকে আর একটু বেশি সূক্ষ্মভাবে কিছু পরিকল্পনা হয়তো করতে হতে পারে। আপনি কি বলবেন? আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই দায়িত্বটা নিয়েছেন, শিশুদেরকে কবে কোথায় আসতে হবে এই বিষয়টি শিক্ষক, স্কুলের কর্তৃপক্ষ এবং অভিভাবক, আমি যে ম্যানেজমেন্ট কমিটির কথা বলছিলেন হাফিজ ভাই, তাদেরকে সম্পৃক্ত করে, এটা কিন্তু কোনো একটা বড় সমস্যা হবে না।
যে কবে কখন কোন ছাত্ররা আসবে, সেই যোগাযোগ করা যাবে। কিন্তু যাদেরকে এখন এয়ার কন্ডিশন ঘর নেই, এটা এখন থেকে নির্মাণ করার বিষয়টা তারা করতে পারে গণপূর্ত বিভাগের সহযোগিতায়, স্থানীয় যারা ব্যক্তি আছেন সচ্ছল তাদের সহযোগিতায়। কিন্তু ছাত্রদের আনা নেওয়ার বিষয় আমার মনে হয় না খুব একটা বিশৃঙ্খলা হবে। আর শিক্ষকরা সেটি খুব ভালোভাবেই করতে পারে। তারা পরীক্ষা নেন আর অনেক সামাজিক অনুষ্ঠান করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। কাজে সেই ডিসিপ্লিন বা সেই মেকানিজমটা আছে। লজিস্টিক সাপোর্টটা আমাদের দরকার হবে, এবং টিকার প্রাপ্যতা, অবশ্যই টিকার প্রাপ্যতা আমাদের নিশ্চিত করতে হবে, যেন আমরা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলেই হোক বা যেখানেই হোক না কেন, শহর হোক গ্রাম হোক, সেটা আমাদের। বাংলাদেশে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে, যদিও হয়তো সময় মতো বিদ্যুৎটা নাও থাকে। টিকাদান কেন্দ্রে যেন বিদ্যুৎ থাকে সেই সময়, সেটা নিশ্চিত করতে হবে। এবং ফ্রিজে যদি টিকা রাখা হয় সেই ফ্রিজটা যেন চলে, জেনারেটরের ব্যবস্থা করা, এই লজিস্টিক্স বিষয়টা হয়তো আমাদের এখন থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই প্রস্তুতিগুলো হয়তো এখনই যদি শুরু করা যায় তাহলে তো নির্দিষ্ট সময় আমরা হয়তো দিতে সক্ষম হব শিশুদেরকে এই টিকা। অনেক ধন্যবাদ, চমৎকার বললেন আপনি। আমরা একই সঙ্গে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আমরা আলোচনার উপসংহারে পৌঁছানোর চেষ্টা করব। নিশ্চয়ই সঙ্গে থাকবেন। কথা বলছি বাল্য টিকা এই শব্দটি নিয়ে, নতুন আবিষ্কৃত একটি শব্দ। আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার একদম শেষ অংশের আলোচনায় আছি। চারজন অতিথি আমাদের সঙ্গে, সবার কাছে একটু একটু করে আলোচনা শুনতে চাই। আমরা ডক্টর তৌফিক জোয়ারদার, এবারও আপনার কাছেই যাচ্ছি। প্রথমে যে বিষয়টি আসলে আমরা বলছিলাম যে একটা হচ্ছে যে আমাদের দিকে খুবই ইতিবাচক ব্যাপার যে টিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কিন্তু এরই মধ্যে কিছু দৃশ্যমান সাফল্য কিন্তু আমাদের চোখের সামনে চলে আসছে। আমরা একাধিক গণটিকার ব্যবস্থা করেছি, এরই মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠীকে আমরা টিকার মধ্যে নিয়ে এসেছি। টিকা নিয়ে আমাদের এক ধরনের প্রাপ্যতা নিয়ে এক ধরনের সংশয় উৎকণ্ঠা ছিল, সেগুলোকেও জয় করে আমাদের কিন্তু সরবরাহ কিন্তু কম বেশি হয়েছে। আমরা এখনও কিন্তু নিয়মিত আসলে দিয়ে যাচ্ছি। তো ছোটদের টিকার ব্যাপারটিও আসলে হচ্ছে, কিন্তু আবার একই সঙ্গে চোখ রাঙাচ্ছে যে আরেকটি ঢেউ হয়তো করোনার আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বড়দের বিষয় নিয়ে, প্রাপ্তবয়স্ক মানুষদের নিয়ে তো আসলে অনেক কথা বলছি, কিন্তু আমরা এই অল্প বয়স্ক যে জনগোষ্ঠী তাদের কে হয়তো একটু আলোচনার বাইরে রেখেছি একটি বড় সময়। তো তাদেরকে টিকা দিয়ে তাদেরকে এক ধরনের সচেতনতার মধ্যেও কিন্তু আমরা আসলে আনার প্রক্রিয়ার মধ্যে হয়তো নিয়ে আসছি, যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং তারা এক্ষেত্রে অনেকটা সততার সঙ্গে তারা এগুলো হয়তো পালন করেন যেগুলো তাদেরকে শেখানো হয়। নতুন ঢেউ যদি আসে সেটিও তারা যেন সুষ্ঠুভাবে যেন মোকাবেলা করতে পারেন এবং অন্যদেরকেও যেন প্রভাবিত করতে পারেন যারা কিছুটা উদাসীন। এক্ষেত্রে হয়তো এটা কাজে লাগানোর একটা সুযোগ থাকে। এক্ষেত্রে কমিউনিকেশন একটা বড় অস্ত্র বা টুল হতে পারে। আপনি কি এ বিষয়ে নিয়ে কিছু যোগ করবেন কিনা? ডেফিনেটলি, খুবই আপনার প্রশ্ন শুনতে শুনতেই আমি ভাবছিলাম কমিউনিকেশনের কথা। আপনি নিজে শেষে সেটা বলে দিলেন। কমিউনিকেশন মানে এটাকে টেকেন ফর গ্রান্টেড মনে করার কোনো কারণ নেই যে নিজে নিজেই হয়ে যাবে, মানুষ জেনে যাবে, মিডিয়াতে তো চলছে ইত্যাদি ইত্যাদি। যে রিস্ক কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্টের স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, ইনফেকশাস ডিজিজ কমিউনিকেশনের ব্যাপারে স্পেসিফিক গাইডলাইন আছে। সেগুলোর ভিত্তিতে আমাদেরকে অবশ্যই নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে, স্ট্র্যাটেজি আমাদের ডেভেলপ করতে হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। এবং এই ব্যাপারে আমাদের এক ধরনের ঘাটতি কিন্তু প্রথম থেকে আমরা দেখেছি। আমাদের জাতীয় পর্যায়ে রিস্ক কমিউনিকেশন স্ট্র্যাটেজি অনেক দেরিতে, গত বছর জুনের 19 তারিখে যতদূর মনে পড়ে, এটা নিয়ে একটা খসড়া মন্ত্রণালয়ের কাছে গিয়েছিল, কিন্তু তারপরে সেটা কি হয়েছে সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। অর্থাৎ এই যে কমিউনিকেশনের গুরুত্ব, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত লার্জলি ইগনোরড হয়ে আছে। আর দ্বিতীয় ঢেউ বা মানে পরবর্তী ঢেউয়ের কথা যদি বলেন, একটা প্রজেকশনে দেখা যাচ্ছে যে ডিসেম্বর, জানুয়ারি এরকম সময়ে কিন্তু যখন শীতের প্রকোপটা একটু বাড়বে, তখন যে কোনো রেসপিরেটরি ডিজিজ বাড়ার একটা সম্ভাবনা বেশি থাকে, কোভিডেরও সেটা বাড়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য সেই সময় আমাদেরকে একটু অতিরিক্ত সতর্কতার প্রয়োজন আছে, সচেতনতার প্রয়োজন আছে, কমিউনিকেশন বাড়ানোর প্রয়োজন আছে। আপনি এখনই দেখবেন রাস্তায় বের হলে কিন্তু আপনি দেখবেন যে মাস্ক পরা মানুষের হার কিন্তু অনেক কমে এসেছে। সেই জিনিসটা এখন নতুন করে আবার মানুষকে উদ্বুদ্ধ করার, বিশেষ করে মাস্কের ব্যাপারে প্রয়োজন আছে। কারণ আমরা মানে একটা স্বাভাবিক একটা প্রবণতা আমাদের মধ্যে, যে যখনই দেখি যে মৃত্যুর হার কমে এসেছে, যখনই দেখছি যে ইনফেকশনের রেট কমে এসেছে, তখনই কিন্তু আমাদের মুখ থেকে মাস্কটি নেমে যাচ্ছে। এটি যেন না হয়। আর আরেকটা জিনিস এখানে যোগ করব, যে মাস্কের প্রয়োজনীয়তা আমাদের কালচারে এখন যে জিনিসটা
ঢুকে গিয়েছে যে বাইরে বের হওয়ার সময় মাস্ক, কিন্তু ঘরের ভেতরে কিন্তু ট্রান্সমিশনের সম্ভাবনা আছে। অনেক স্কুল কলেজ অফিস আদালত কিন্তু এখন চলছে, ট্রান্সমিশন কিন্তু ইনডোরে আউটডোরের থেকে অনেক গুণ বেশি হয়। কাজে মাস্ক বাইরে পড়াটাই কেবলমাত্র এটা বললে হবে না, ঘরের ভেতরে বা একটা বদ্ধ পরিবেশে আমরা যখন থাকবো তখনও যেন আমরা মাস্ক পরি, এই ব্যাপারে আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সচেতনতা, জনসচেতনতা সৃষ্টি করার প্রয়োজন আছে। ধন্যবাদ। অনেক চমৎকার বললেন, অনেক চমৎকার বললেন, এবং এই যে পয়েন্টগুলো বললেন এইগুলোই আসলে হয়তো আমাদের নীতি নির্ধারকদেরকে হয়তো আমরা বারবার একটু মনে করিয়ে দিতে চাই যেন কাজগুলো যেন হয়। আমরা ডক্টর হেলাল উদ্দিন আপনার কাছে একটু শুনতে চাইবো যে কমিউনিকেশনের জায়গাটি আসলে কেন জানি অনেকেই কেউ উল্লেখ করছেন যে এই জায়গাতে এক ধরনের ঘাটতি বা শূন্যতা কোথাও কোথাও হয়তো রয়েই গেছে। তো অনেকের মধ্যে এখনো অনেক সংশয়, উৎকণ্ঠা, ভুল ধারণা বা হয়তো কিছুটা সন্দেহ, এরকম অনেক কিছু আসলে এখনো কিন্তু আমরা আসলে কোথাও কোথাও দেখতে পাই। তো এই ছোটদের অর্থাৎ 12 থেকে 17 বছর বয়সী যে শিক্ষার্থী, তারা তো আসলে বড়দেরকে দেখেই শিখবে। বড়রা উদাসীন হলে তো তারাও আসলে সেটাই কপি করবে। তো এক্ষেত্রে আসলে কমিউনিকেশনের যে পার্টি তৌফিক জোয়ারদার বলছিলেন, আপনি আপনার ভাবনা থেকে যদি আরো কিছু যোগ করেন। ধন্যবাদ। আসলে আমার ভাবনা থেকে নয়, সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে, আমরা যে নতুন জীবনধারায় প্রবেশ করছি, নিউ নর্মাল বলছি, এই নিউ নর্মাল লাইফে কিন্তু আমাদের আগামী দিনের তরুণ এবং কিশোর কিশোরের নেতৃত্ব দেবে। আপনি যদি আপনার চারপাশে দেখেন, দেখবেন যে প্রাপ্তবয়স্ক একজন মানুষ বা মধ্যবয়সী একজন মানুষ মাস্ক পরতে অনীহা প্রকাশ করে, সামাজিক দূরত্ব মানতে অনীহা প্রকাশ করে, কিন্তু এই যে 16, 17, 18 বছরের কিশোর কিশোরী, তারা কিন্তু স্মরণ করিয়ে দেয় যে মাস্ক পরা জরুরি, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করে। ফলে আমাদের আজকে বাল্য টিকা থেকেই আমরা এই জায়গাটি একটি সমন্বয় করতে পারি যে আমাদের আগামী দিনের পথ প্রদর্শক হবে নিউ নর্মাল পৃথিবীতে, নতুন জীবনধারার পৃথিবীতে আমরা কিভাবে বেঁচে থাকব, কিভাবে আমরা অতিবাহিত করব, কিভাবে স্বাস্থ্যবিধি মানব, তা কিন্তু নির্ধারণ করবে আমাদের আজকের এই কিশোর কিশোরী, তরুণ তরুণীরা। ফলে তাদের দিকে কিন্তু আমাদের তাকাতে হবে। মধ্যবয়সী অথবা আরেকটু বেশি বয়সী, তারা হয়তো তার অ্যাডভাইজার হিসেবে আমাদেরকে অনেক বুদ্ধি দিবেন, অনেক পরামর্শ দিবেন, কিন্তু আমাদের পথ প্রদর্শক হবেন এই কিশোর কিশোরীরা। ফলে কমিউনিকেশনের জায়গাটিতে তরুণ প্রজন্মকে এবং কিশোর কিশোরীদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে তারা কি করছে। আপনি দেখবেন মাস্ক পরার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এই কিশোর কিশোরী, তরুণ তরুণীরা কিন্তু অনেকের চাইতে অনেক এগিয়ে। ফলে তাদেরকে যেন আমরা অনুসরণ করি, তাদের মনস্তত্ত্বকে যেন আমরা বুঝি এবং তাদেরকে নিয়ে যেন আমরা এই কমিউনিকেশনের জায়গাটিকে প্রস্তুত করি, তাদেরকে বাদ দিয়ে নয়। ধন্যবাদ। অনেক দারুণ বললেন, এবং আপনি যে কথাটি আসলে বললেন যে তারা হয়তো যে অন্যদেরকে প্রভাবিত, সমাজের অন্য অংশকে প্রভাবিত করার ক্ষেত্রে হয়তো আমরা এই অংশটিকে হয়তো কাজে লাগাতে পারি, কারণ তারা এখনো তুলনামূলক অনেক সততার সঙ্গে তাদের কার্যক্রমগুলো করে। অনেক ধন্যবাদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ। আমরা ডক্টর এস এম হাফিজুর রহমান আপনার কাছে আসলে যেতে চাই যে একটা বিষয় হচ্ছে যে নিউ নর্মাল যে পরিস্থিতি নিয়ে আমরা আসলে আলাপ করছি, তো সেখানে আসলে ইনডোরের কথা তো আবারও মনে করিয়ে দিলেন ডক্টর তৌফিক জোয়ারদার যে আমরা শ্রেণীকক্ষে আগে যেরকম যে ঘনত্বে বসতাম, শিক্ষার্থীরা আসলে যে দূরত্বে বসতো, ক্লাস করতো, আমাদের জায়গারও একটা সংকট রয়েছে। তো সেখানে এখন তো একটা সামাজিক দূরত্ব কিছুটা হলেও রাখতে হবে, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধির অন্যান্য সবগুলো বিষয়কে মেনে চলতেই হবে। তো এই বিষয়গুলো আমরা সীমিত আকারে যখন আমাদের শিক্ষা কার্যক্রম চলছে তখন কিন্তু আমরা এক ধরনের বাস্তবায়িত হতে দেখছি, কিন্তু আমরা যখন টিকা নিয়ে ফেলছি তখন তো অনেকের মধ্যে একটা এরকম একটা ধারণা হতে পারে যে টিকা নিয়ে নিয়েছে, আমি নিরাপদ, আমারও তো স্বাস্থ্যবিধি মানা দরকার নেই। ফলে আবারও সেই কমিউনিকেশনের প্রয়োজনীয়তা কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে। যদি আবার নতুন করে নতুন ঢেউ আসে তাহলে তো প্রয়োজনীয়তা আরো বাড়বে। এই বিষয়টি নিয়ে আপনি কি যোগ করবেন? এখানে আসলে আমাদের কালচারের ব্যাপারটা জড়িত, আমরা কোন কালচারে অভ্যস্ত। আমাদের যদি অনেক সময় আমাদের এখানে ডাক্তার মহোদয় আছেন যে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যখন জ্বর কমে যায় আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক শেষ করতে চাই না। এটা কালচারটা হলো আমাদের কি, আমরা একটু ভালো হলেই ওই আগের অভ্যাসে ফিরে যাই, ডায়েটিং করে একটু স্বাস্থ্য কমাইলাম, তারপর দেখা গেল আবার একটু আগে আবার মতো খাওয়া শুরু করলাম আর কি। আমাদের কালচারটা মূল জায়গাটা, প্রবলেমটা এটা যে আমরা ওই কালচারটা চেঞ্জের তো সহজ না, একটু সময় লাগবে আর কি। যে কারণেই আমরা মাস্ক ঠিক মতো এখনো পড়তেছি না, ক্লাস গুলাতে আমরা দেখতেছি একটু বলতে হচ্ছে তুমি মাস্কটা পরো, এই প্রবলেম গুলো হচ্ছে আমাদের। আর একটা ব্যাপার কমিউনিকেশন নিয়ে একটু কথা হচ্ছিল, যেটা যে যেহেতু ভ্রান্ত ধারণা গুলো আমাদের এখনো আছে, অনেকে একদম অনেক যাদের কাছে এক্সপেক্ট করে না তারা কিন্তু টিকা নিচ্ছে না। তার মানে কি কমিউনিকেশন গুলা প্রপারলি কাজ করতেছে না, প্রপার কমিউনিকেশন প্রপারলি কাজ করতেছে না। আসলে এখানেও
ভাবা দরকার যে কেন কাজ করতেছে না পরিষদটা। সুতরাং আমরা নির্মল লাইফে যখন আমরা পুরোপুরি যাব নতুন জগতে, সেখানে কিন্তু আমাদের নতুন ভাবে চিন্তা অনেক করতে হচ্ছে। যেমন ইউনিভার্সিটি কথা আমরা চিন্তা করতেছি যে কিভাবে এই অনলাইন সিস্টেমটাই ধরে রাখা যায়। আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলে দিয়েছে যে 40% ক্লাস অনলাইনে নিতে হবে, 60% ক্লাস আপনি ফেস টু ফেস নিলেও ধরে রাখার জন্য, যাতে আরেকবার ঢেউ আসলে যাতে আমাদের ওই মানে ওই আগের মতো অবস্থা না হয়। সুতরাং এই মেসেজগুলা যে আমরা বারবার কিন্তু বলতেছি, সবাই স্বীকার করতেছি উচ্চশিক্ষার ক্ষেত্রে যেরকম আসলে এই অনলাইন ক্লাসের এক ধরনের উপযোগিতা বা বোধ হয়ে যোগাযোগের যে বিষয়টা সেটি যেমন আসলে হয়তো বাস্তবায়িত হয়, কিন্তু যারা আসলে স্কুল শিক্ষার্থী তাদের ক্ষেত্রে আসলে এটা কতখানি কার্যকর হবে, বা যেগুলো আসলে শহরের এলাকার বাইরে প্রত্যন্ত এলাকার স্কুল সেখানে আসলে কতখানি কার্যকর করা যাবে, এ নিয়ে আসলে তো অনেক আগে থেকেই প্রশ্ন রয়েছে সেখানে। জি, না সেটা আছে, এবং আমার মনে হয় যে এই লেভেলের যখন আমরা দেখতেছি যে তারা জড়ো হয়ে যাচ্ছে একসঙ্গে, যখনই সুযোগ পাচ্ছে ক্যান্টিন গুলোতে যখন যাচ্ছে, স্কুলে গেটের বাইরে যখন যাচ্ছে, তারা একটু জড়ো হয়ে যাচ্ছে সব একসাথে। তাদেরকে আসলে ওই মানে ঠিক স্বাস্থ্যবিধি মেনে রাখার যে প্রক্রিয়াগুলা সেইটা কিন্তু হচ্ছে না। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য ভালো সংকেত না। আমরা যদি আরেকটা ঢেউ যদি আসে, সেটা কিন্তু আমাদের সংশয় থাকবে আমাদের। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রেও প্রপার গাইডলাইন তৈরি করার ব্যাপারে মানে আবারও খেয়াল রাখতে হবে যে আমাদের এই নতুন পরিস্থিতিতে আমাদের গাইডলাইনটা কি হবে, আরো সচেতন থাকতে হবে আর কি। সেটা আমি জি, অনেক ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান, চমৎকার বললেন। আমরা একদম শেষ লাইনটি শুনবার জন্য, আজকের এই আলোচনার উপসংহার টেনে দেবার জন্য ডক্টর মুস্তাক হোসেন আপনার কাছেই যেতে চাই। কোনো প্রশ্ন নেই, আজকের যা আলোচনা হলো সবকিছু মিলিয়ে আপনি যদি শেষ কথাটা যদি বলে দেন। জি ধন্যবাদ। কথা হচ্ছিল যে মানুষের মধ্যে ঝুঁকি সম্পর্কে জানানো, এটা দুটো ভাবেই দুটো মিলিয়েই, একটা হচ্ছে ঝুঁকি সম্পর্কে জানানো, আর একটা হচ্ছে মানুষকে সম্পৃক্ত করে সেই কথাগুলো কার্যকরী করা। এই সব কাজে কিন্তু আমাদের দক্ষতা রয়েছে। টিকাদান কেন্দ্র কিংবা কোভিডের স্বাস্থ্যবিধি মানার বিষয়, এটাকে গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে। শুধুমাত্র আমরা যদি গণমাধ্যমে একতরফা বার্তা দেই তাহলে কিন্তু সেটি হচ্ছে না। কাজে টিকাদানের ক্ষেত্রেও আমরা যেন এই বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হিসাবে নেই। কিভাবে মানুষকে বলতে হবে, এই দক্ষতা কিন্তু আমাদের টিকাদান কার্যে যারা মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবক রয়েছেন তারা ভালো জানেন, এবং শিক্ষকরা সবচেয়ে তো ভালো কমিউনিকেটর। ছাত্রদেরকে কিভাবে ক্লাসে পড়া দিলে তারা পড়াটা বুঝতে পারে। কাজে আমার মনে হয় শিক্ষকরা, আমি একমত হেলালের সাথে যে এই ছাত্ররা যদি এই বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, তারা অন্যান্য মানুষকে তারা উদ্বুদ্ধ করতে পারবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, এবং তারা উদ্বুদ্ধ করতে পারবে টিকাদানের জন্য। এবং আরো একটি কথা আমি যোগ করে শেষ করতে চাই, আমরা শুধু স্বাস্থ্যবিধি মেনে চলাই নয়, যারা লক্ষণ আছে করোনার, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, তিনি যেন নিজেকে আলাদা করে রাখেন অন্যদের থেকে। এই বিষয়ে সামাজিক সহযোগিতাও ছাত্রদের করতে হবে, এবং তাকে অবিলম্বে টেস্ট করতে হবে। টেস্ট করে নিশ্চিত হওয়া এই জ্বরটা কি করোনার জন্য হলো, নাকি ডেঙ্গুর জন্য হলো, কিংবা অন্য কোনো সেই রোগ জীবাণুর কারণে হলো। কাজে রোগী শনাক্তকরণ এবং রোগী শনাক্তকৃত ব্যক্তিদের ব্যবস্থাপনা, চিকিৎসা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা সেই সাথে যোগ করে যদি আমরা এই স্বাস্থ্যবিধি মেনেটা চলার বিষয়টা যোগ করি, তাহলে কিন্তু আমাদের আরো অনেক বেশি নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। আমরা আশা করি, আমি হেলালের মতো আশা করে শেষ করতে চাই যে ছাত্রছাত্রীরা যদি এই কার্যক্রমে অভ্যস্ত হয় এবং তারা এগিয়ে আসে, আমরা বাংলাদেশে অতি দ্রুত এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। করোনার ঢেউ তো আসতেই পারে, সে আসার পরেও যেন আমরা ক্ষয়ক্ষতিটা কম হয়, এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন আবার একেবারেই বন্ধ না হয়ে যায়, ডক্টর হাফিজুল্লাহ বলেছেন, সেই বিষয়ে নিশ্চয়ই আমরা একটা ব্যবস্থা করতে পারবো এর মধ্যে, যেন আমাদের শিক্ষা প্রদান অব্যাহত থাকে। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, আপনি খুব দারুণভাবে শেষ করে দিলেন আজকের এই আলোচনা। আমরা আমাদের সঙ্গে যে 4 জন অতিথি ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জানাতে চাই দর্শকদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে। শেষ করে দিচ্ছি আজকের এই আলোচনা। শুভরাত্রি।